হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 21 নম্বর ব্যাচের 4 নম্বর ক্লাস। আমরা প্রথম যে 3টা ক্লাস একটু রিভিউ করি। যে 1 নম্বর ক্লাসে আমরা কোম্পানি সেটিং থেকে শুরু করে অন্যান্য যে সেটিংগুলো সেগুলো করছিলাম। 2 নম্বর ক্লাসে এসে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট এবং ট্যাক্স সেট আপ করছিলাম। আর 3 নম্বর ক্লাসে এসে কাস্টমার সাপ্লায়ার অ্যাড করছিলাম এবং প্রোডাক্ট সার্ভিস অ্যাড করছিলাম। এগুলো ছিল আমাদের প্রাথমিক যে একটা কোম্পানি সেট আপের যে কাজ। এখন আপনার মনে হতে পারে যে আমরা এই কোম্পানিটা কেন সেট আপ করলাম। দেখেন, অনেক ক্লায়েন্ট পাবেন যাদের সাথে আপনি রিমোটলি কাজ করবেন। তাদের আহ, অনেকে থাকবে যে অন্য সফটওয়্যার থেকে কুইক বুকসে শিফট করছে। এটা প্রতিনিয়ত হচ্ছে, কারণ কুইক বুকসের মার্কেট শেয়ারটা 80 থেকে 85% স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড। এটা তো এমনি এমনি না যে গোটা বিশ্বব্যাপী এত সফটওয়্যার আছে, তার ভিতরে এই একটা সফটওয়্যারে 80 থেকে 85 ভাগ মার্কেট শেয়ার দখল করে রাখছে। এমনি এমনি না অবশ্যই। তা প্রতিনিয়তই মানুষ অ্যাড হচ্ছে। তা আপনি এরকম অনেক বেশি ক্লায়েন্ট পাবেন যারা অন্য সফটওয়্যার থেকে সুইচ করে কুইক বুকসে আসছে। সেক্ষেত্রে সে আপনাকে পুরোনো ডাটাবেস দিবে যে ভাই, আমি 5 বছর ধরে বিজনেস করি কিন্তু অন্য সফটওয়্যারে ছিলাম, বা প্রথমে এক্সেলে ছিলাম, বা আমি টালি সফটওয়্যারে ছিলাম সাপোজ। সেক্ষেত্রে আমি শিফট করে কুইক বুকস আসতে চাচ্ছি, তাহলে আমার 5 বছরের যত ট্রানজেকশন আছে সেগুলো নিয়ে আমি আসতেছি। তাহলে আমাকে, আপনার প্রথম কাজ হবে যে আমাকে পুরোনো ডাটাবেস কুইক বুকসে অ্যাড করে দেন। তো এই রিকোয়ারমেন্টের কাজগুলো কিন্তু বিগ বাজেটের হয়। মিনিমাম 1,000, 1,500, $2,000 হয়। মিনিমাম বললাম, কেননা 5 বছরের ট্রানজেকশন কি কম হয়? 5 বছর না হোক, 1 বছর হইলেও তাতে $1,000+ হয়। তা এই কাজটা অনেক দক্ষতার সাথে করতে হয়, কেননা সে তার ইনভয়েস, বিল বা এক্সপেন্স যেগুলো পুরনো, সেইগুলোর নাম্বার রাখবে কিনা, তার নাম্বারে তাকে অ্যাড করে দিতে হবে কিনা, এটা একটা ম্যাটার। আবার নতুন করে তার সেট গুলো কেমন হবে, এখন থেকে যে ইনভয়েস গুলো হবে কুইক বুকসে তার নাম্বারগুলো থাকবে কিনা, এগুলো কিন্তু মিটিং এ ক্লিয়ার হতে হবে। ভুলভাল করে দেওয়া যাবে না, বুঝে শুনে তার কাজ করতে হবে। আর এটা তো বললাম যে বড় বাজেটের কাজ। এখন যদি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন, আপনি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে বা অন্য কোনো কিছু, বা আপনি সার্ভিস দিবেন কুইক বুকসের, সেক্ষেত্রে কোম্পানি সেটআপটা কিভাবে করতে হয় আমরা একটা স্যাম্পল দিয়ে অবশ্যই এটা প্র্যাকটিস করি, যে যাতে একটা কোম্পানির কি কি থাকতে পারে ওভারঅল। এক্সট্রা অর্ডিনারি রিকোয়ারমেন্টের শেষ নাই, কিন্তু ওভারঅল একটা প্রতিষ্ঠান সেট আপ করতে গেলে কি কি লাগে বা কি কি শেখা দরকার। তো এটা কিন্তু বেসমেন্ট, একটা কুইক বুক সেট আপ করার জন্য এটা বেসমেন্ট। তো এটা যদি না শেখেন, পরে প্র্যাকটিস প্রজেক্ট যাই করেন না কেন, এই এক প্রকার বলে না প্রবাদে যে গোড়ায় গলদ, তো সে গোড়ায় গলদ রয়ে যাবে। কাজেই আমরা এই প্রথম এই যে 3 ক্লাস, এই 3 ক্লাসে যদি কেউ এমন হয়ে থাকেন যে না আমি 1 ক্লাস করছি, দ্বিতীয় ক্লাস করি নাই, 3 নম্বর ক্লাসে আসছি, ডাজন্ট ম্যাটার। কারণ কি, যে আপনার কোম্পানি সেট আপ কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু এমন না যে আপনি 1 নম্বর ক্লাস করে 3 নম্বর ক্লাসে চলে আসছেন, 2 নম্বর মিস গেছে, 2 নম্বর তো আপনি 3 নম্বর ক্লাস করার পরেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা কোনটা আগে করবেন কোনটা পরে করবেন সেটা আপনি ভালো জানেন। এখন আমরা 4 নম্বর ক্লাসে আসলাম, মানে ম্যানেজিং সেলস চ্যাপ্টারে ঢুকে গেলাম। এই যে কুইক বুক সফটওয়্যার, এর 2টা জায়গা থেকে এখানে যাইতে পারবেন। এক হচ্ছে কুইক ক্রিয়েট, যেটা ছিল আগে প্লাস নিউ আইকন, আর একটা হচ্ছে প্লাস ক্রিয়েট, অর্থাৎ কুইক ক্রিয়েট এটার নাম সংক্ষেপে। এখানে এই যে কাস্টমারের আন্ডারে যে বিষয়গুলো সেগুলো আমরা প্রথমে শিখব, তারপরে একে একে সবগুলো শিখব। এখন এইখানে প্লাস ক্রিয়েটে কাস্টমারের আন্ডারে যা যা আছে এখানে, সেগুলো একটা একটা করে আমরা শিখবো। কোনো একটা ডাটা দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিসটা করব যে এস্টিমেট কিভাবে করে, একটা আমি দেখাবো, কিন্তু আপনার সেই একটা দেখে যে এই এস্টিমেট করার প্রসিডিউর গুলো কি কি, ওভারঅল কিভাবে এটা করে, ট্রানজেকশন একটা হোক বা প্রোডাক্ট সার্ভিস একটা হোক আর 10টা হোক আর 50টা হোক, আমি একটা ম্যানুয়ালি কিভাবে করে, এরপরে এক্সপোর্টে যে আমি, সরি ইম্পোর্টে যে আমি কিভাবে করতে পারবো। ঠিক আছে। আর এক্সপোর্ট যখন করব, যে আমরা যত ডাটা ট্রানজেকশন অ্যাড করব সেগুলো আবার মানে সব কাজ হয়ে গেলে যদি কোনো আমার ক্লায়েন্ট চায় যে আপনি কুইক বুকসে যেটা অ্যাড করছেন ওটা এক্সপোর্ট করে আমাকে দিবেন, তার মানে কুইক বুকসে যেটা আছে সেটার একটা ফিজিক্যাল কপি উনি চাচ্ছে, সেক্ষেত্রে এই গিয়ার আইকনের এখান থেকে যে আমরা এক্সপোর্ট ডাটা এটা আমরা করব। প্রত্যেকটা কাজ ধাপে ধাপে আমরা করব, যে কিভাবে কুইক বুকসের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। ঠিক আছে, সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। এখন কুইক ক্রিয়েটে কাস্টমারের আন্ডারে যা সেগুলো যদি করতে হয়, কোন 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 জায়গাতে করতে পারবো, এই প্লাস ক্রিয়েট বা কুইক ক্রিয়েট এখান থেকে তো এগুলো পাচ্ছি। এ বাদে আমরা এই অ্যাপে, এই যে অল অ্যাপ, এখানে যে
সেলস অ্যান্ড গেট পেইড এর ভিতরে কিছু আছে, আবার কাস্টমার হাবে মানে কাস্টমার হাবের সাথেও কিছু সম্পর্কিত আছে। যেমন আগে কাস্টমার হাব নামে কোনো কিছু ছিল না, এখন আপনার চোখ বুলায় নিতে হবে যেহেতু আপডেট মানে সফটওয়্যারে আপনি কাজ করতেছেন। দেখেন এই এস্টিমেটটা ওখানে আছে, প্লাস ক্রিয়েটেও আছে। আবার আগে ছিল সেলস এর ভিতরে শুধু এই যে সেলস অ্যান্ড গেট পেইড, এখানে ছিল এই যে সেলস অ্যান্ড গেট পেইড এর ভিতরে আগে শুধু নাম ছিল সেলস অপশন, গেট পেইডটা পরে আপডেটে যুক্ত হয়েছে। এখানে এস্টিমেট ছিল, এখন এস্টিমেটটা কোথায় আসছে? কাস্টমার হাব এস্টিমেট। এখানে আরো নতুন নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, প্রপোজাল, কন্ট্রাক্ট, রিভিউ, এগুলো মানে প্রত্যেকটা দেখবো আমরা। এরপরে লিড যুক্ত হয়েছে, আর কাস্টমারটা এর ভিতরে নিয়ে আসছে যেটা ছিল সেলস এর ভিতরে। আমি বারবার একটু রিপিট করে যাচ্ছি কারণ আপডেটে কি পরিবর্তন হয়েছে, আপনার আগে যেমনটা ছিল সেখান থেকে কতটুকু নতুনত্ব আসছে এবং সেটা কোথায় আছে, কিভাবে করতে হবে, সেটা একটু প্রত্যেকটা ক্লাসে ব্রিফ করে যাব, এতে আপনাদের উপকার হবে। আর প্লাস ক্রিয়েটে দেখেন ওই এস্টিমেটও যেখানে সেটাও আছে, আবার অন্যান্য বিষয়গুলো আছে। অর্থাৎ এই প্লাস ক্রিয়েটটা বা প্লাস ক্রিয়েটে কাস্টমারের সেন্টারে যতগুলো টুলস আছে, ভালো করে বুঝেন, এক কথায় কাস্টমার্স এর আন্ডারে যতগুলো টুলস আছে এক জায়গায় একটা লিস্টে, যেটা সব কাস্টমারের ভিতরে, সেইটা দুইটা সংযোজন কোথায় কোথায়, এই অল অ্যাপের এই যে সেলস অ্যান্ড গেট পেইড এখানে কিছু আছে, আবার কাস্টমার হাবের কিছু বিষয় আছে। ঠিক আছে, এই দুটো সংমিশ্রণ, এ বাদেও আরো কিছু আছে, কিন্তু ওভারঅল এই দুটো অ্যাপের, অর্থাৎ এখানে অল অ্যাপ বলতেছে, ঠিক আছে, এই দুটো ফাংশনে যা যা আছে ভিতরে ইনক্লুডেড, সেই দুটো সংমিশ্রণ হচ্ছে এই কুইক ক্রিয়েটে কাস্টমার্স আন্ডারে এই বিষয়গুলো। তো চলেন আমরা শুরু করি। আমি 4 নম্বর ক্লাসে ডাটাবেজে এই যে ক্লাস 4-এ ওপেন করলে এরকম একটা ডাটাবেস পাবেন যেখানে মাল্টিপল ফাইল আছে এক ফাইলের ভিতরে। কিরকম? যে এটা যদি আলাদা আলাদা সিঙ্গেল ফাইল দিতাম, যে ইস্টিমেটের এই ডাটাবেজ, ইনভয়েসের এই ডাটাবেজ বা সেলস রিসিপ্টের এই ডাটাবেজ, তাহলে ব্যাপারটা একটু জগাখিচুড়ি হয়ে যেত, আপনার অনেকগুলো শিট খুঁজতে হতো। বরং এক্সেল ফাইলে একটা শিটের ভিতর থেকে আবার মাল্টিপল করা যায়। দেখেন এই যে আমি ওপেন করলাম এটা, আপনারা 4 নম্বর ক্লাসে ডাটাবেজ ওপেন করবেন, এখানে নিচে খেয়াল করেন এই আছে প্রথমে এস্টিমেট, ইনভয়েস, সেলস রিসিপ্ট, সেলস রিসিপ্ট 2 অর্থাৎ ব্র্যাকেটে দেওয়া আছে রিফান্ড, ইনভয়েস 2, ইনভয়েস 3, সেলস রিসিপ্ট 3, ইনভয়েস 4, ইনভয়েস 5, ইনভয়েস 6। এখন ইনভয়েস 6-এ গেলে দেখেন এদিকে যাওয়া যাচ্ছে না, তার মানে কি, এই যে সাইডে আপনার ক্লিক করতে হবে। মতো এখানে জুমের আইকনটা চলে আসছে, আমি তো দেখাতে পারতেছি না, এখন তো একটা বিপদে পড়ে গেলাম। যাই হোক, এটা সরানো যাচ্ছে না এমন একটা। আচ্ছা আমি এক একটা করে এদিকে 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 যাই, না হচ্ছে না, তার মানে আমার ওইটা যাই, আচ্ছা আসছে, এই যে ডট ডট দেওয়া, ওইটা ক্লিক করলে আসছে। তার মানে এখানে মাল্টিপল শিট আছে একটা শিটের ভিতরে। এখন আমরা কি করব, প্রথম থেকে শুরু করব। আমরা প্রথমে এস্টিমেট আছে, কিন্তু আমরা ইনভয়েস অন এটাই আসবো। এখানে 6টা ইনভয়েস, আপনার প্র্যাকটিসের জন্য বেশ কিছু ডাটা এখানে আছে, এবং এট এ টাইমে আপনি অনেকগুলো ফাইল একটা পাচ্ছেন একটা এক্সেল শিটের ভিতরে। ওকে, এখন আমরা ইনভয়েস অনে আসছি ফার্স্টে। আমাদের কাজ কি আজকে ক্লাসে? প্রথমে হচ্ছে রেকর্ডিং ইনভয়েস, ম্যানেজিং সেলস এর আন্ডারে কিন্তু এগুলা, ঠিক আছে। তাহলে সেলস সেন্টারে কি কি কাজ থাকতে পারে, সর্বোচ্চ কত কি করতে হয়, আমরা প্রত্যেকটা বিষয়ই করব। এখন রেকর্ডিং ইনভয়েসে আমরা কুইক বুকসে কুইক ক্রিয়েটের থেকে সব কাজগুলো করার চেষ্টা করব। ভিতরে কোন ফাংশনে কি আছে সেটা তো আমরা দেখলাম, প্রথম ক্লাসে দেখে নিলাম কোন ফাংশনে কি আছে, প্রতিনিয়ত দেখতে থাকবো, এটা অ্যানালাইসিস করতে থাকবো, ঘাটাঘাটি করতে থাকবো। মানে এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল কেউ নিয়ে জন্মায় না। এক্সট্রা অর্ডিনারি স্কিল বা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে গেলে আপনার কিন্তু সেই ধরনের মাইন্ড নিয়ে আপনার প্রত্যেকটা জিনিস আপনি যাই শেখেন, ছোট জিনিস বড় জিনিস বা যে স্কিলই শেখেন না কেন, আপনার সেগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলতে একটা বিষয় আছে, সেটা নিজের কাজ করাতে হবে। যে আমি শুধু ক্লাসটাই করলাম আর কিছু করলাম না, এটা করলে আপনার ওই কোর্স শেষ করতে পারবেন কিন্তু শিখতে পারবেন খুব কম। আচ্ছা, তাহলে আমরা এই প্লাস ক্রিয়েটের থেকে এইখান থেকে কাজগুলো করব, কারণ এখানে শর্টকাটে করা যায়। তা আমরা প্রথমে দেখেন কাস্টমারের আন্ডারে ইনভয়েসে ক্লিক করব। ইনভয়েসে ক্লিক করলে আগে আমরা দেখব যে কুইক বুকসের নতুনত্ব কি কি আসছে। এ দেখেন এই ইনভয়েসে যখনই আসছি, পুরনো যারা আছেন তাদের তো নতুন লাগতেছে সবকিছু। আর প্রথমে যখন ইনভয়েস ক্রিয়েট মানে ওপেন করবেন, এখানে এরকম দুইটা বিষয় আসবে, যে গো টু ইনভয়েস আর টেক এ ট্যুর, আপনি ক্রস দিয়ে এখানে কেটে দেন। কেটে দিলে দেখেন এই যে ওল্ড লেআউট নামে একটা কথা আছে, এই যে ওল্ড লেআউট, ঠিক আছে। এই ওল্ড লেআউটে মানে কি, আগে ইনভয়েস দেখতে কেমন দেখাতো, তার মানে এখন যে আপনি এই যে এত এত চেঞ্জ দেখতেছেন,
এইটার আগে এই ইনভয়েসের টেমপ্লেটগুলো কেমন দেখাতো। এই ওল্ড লেআউটে যদি ক্লিক করেন, আপনার যদি সুইচ টু ওল্ড লেআউটে যান, এরকম শুধু ইনভয়েসে না, এক্সপেন্সে, বিল বা আপনার ইস্টিমেট, সব কিছুতে ওল্ড লেআউটে যাইতে পারবেন। তা আপনাকে আমি একটা করে দেখাচ্ছি যে ধরেন একটা ইনভয়েস করতে আসছেন, ওল্ড লেআউট ফাংশনে ক্লিক করলেন না, সুইচ টু ওল্ড লেআউট, এখানে কেন আপনি সুইচ করতে চাচ্ছেন, ধরেন আপনি যে কোনো কিছু একটা দেন যে আই ক্যান ফাইন্ড হোয়াটস আই এম লুকিং ফর, জাস্ট এই ফিডব্যাকে কিছু লেখা লাগবে না, আপনাকে এখন কিন্তু একটা রিলোড দিয়ে দিবে, ঠিক আছে, জাস্ট দেখায় তারপর আমরা কাজ শুরু করি, সমস্যা নেই। তাহলে ওল্ড লেআউটটা দেখালে আপনি একটু বুঝতে পারবেন, অনেক কিছু আপনার বুঝতেও সুবিধা হবে যে আগে ছিল কেমন, এখন চেঞ্জ কোথায় কোথায় বা কতটুকু। এটা একটু ওপেন হলে একবার একটু ওল্ড লেআউটটা দেখাবো, তারপর আমরা প্র্যাকটিস শুরু করে দিব। এই ছিল, এটা ছিল ওল্ড লেআউট। দেখেন কাস্টমার, কাস্টমার ইমেইল, বিলিং অ্যাড্রেস, টার্ম, ইনভয়েস বা এই বিষয়গুলো এরকম ছিল। এখানে ছিল প্রোডাক্ট বা সার্ভিস, এখানে স্টোর অর্থাৎ আপনার লোকেশন কোথায়, ঠিক আছে, এইখান থেকে আপনার সেই লোকেশন অ্যাড করতে পারতেন। লোকেশন ক্লাস এগুলো অ্যাড করা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে। এখন এইরকম ছিল, জাস্ট এতটুকুই, ঠিক আছে, আর কোনো অপশন এখানে ছিল না খুব বেশি। এই পর্যন্ত ছিল ওল্ড লেআউট। এখন আমরা আপডেট লেআউটে ক্লিক করব। আপডেট লেআউটে গেলে আমরা জাস্ট কোনো কারণ দেখাচ্ছি না, আমরা জাস্ট আপডেট লেআউটে ক্লিক করে দিলাম, জাস্ট একটু দেখাই নিলাম। আপনারা সময় নিয়ে একটু দেখেন, একটু ঘাটাঘাটি করে দেখলে আরো বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে আপডেটটা কোথায় কোথায় বা কেমন মানে আসছে আর কি। এখন আপডেট লেআউটে ক্লিক করলাম, আবার নতুন যেটা আমরা ছিলাম অলরেডি সেইটা আবার চলে আসলাম আমরা। আচ্ছা, এই যে যে নতুন লেআউট, এখন এখানে দেখেন কিছু কিছু বিষয়ে নতুনত্ব আনছে। এখন কিছু কিছু মানে অনেক বেশি। এই যে কলামটা শুধু আগের মতো আছে, কিন্তু ফিচার ফাংশন চেঞ্জ করছে, কিন্তু যেটা নতুন অ্যাড করছে, এই ম্যানেজে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা ইনভয়েস কাস্টমাইজ করতে পারবেন। এই দেখেন কাস্টমাইজেশনে যান, ধরেন কথার কথা আপনার কোনো একটা ইনভয়েস রেডিমেড টেমপ্লেট দিয়ে করা আছে, সেই টেমপ্লেট আপনি একের পর এক সব ইনভয়েসে ব্যবহার করতেছেন, কিন্তু কোনো ভাবে যদি এমন মনে হয় যে না এই কাস্টমারটাকে আমি চাচ্ছি না যে এই কাস্টমারের ইনভয়েসে সাপোজ এখান থেকে কোনো একটা বিষয় যে না শিপ টু বা শিপিং অ্যাড্রেস শো করুক, তাহলে আমি শিপ টু শুধুমাত্র এই সিঙ্গেল ইনভয়েসে অফ করে দিতে পারতেছি। আগে কিন্তু এটা ছিল না, এক ইনভয়েসের জন্য যেটা করবেন সেই ইনভয়েসে সব একই ফিচার আসবে, কিন্তু এখন এক একটা ইনভয়েসের জন্য আপনি কাস্টমাইজেশন করতে পারতেছেন। কোথায়? এই ম্যানেজে যে, এটা জাস্ট দেখাই যাচ্ছি। দেখেন আপনি যদি চান যে ইনভয়েস আমি ইনভয়েস নাম্বার দিব না, ইনভয়েস নাম্বারে ক্লিক করেন, এখানে ইনভয়েস নাম্বারটা হারাই গেছে। আবার এখানে ক্লিক করে দেন, এখানে সরি এই সাইডে না, এই কোনায় অ্যাড হবে ইনভয়েস নাম্বার, দাঁড়ান। আচ্ছা, এইটা এইটা দেখা যাচ্ছে না, আমি এইটা এখানে আবার একটু ক্লিক করতেছি, একটু ব্যাক ক্লিক করে দিয়ে, আচ্ছা ইনভয়েস নাম্বারটা তো এখানেই থাকে। আচ্ছা আমরা কোনো কাস্টমার অ্যাড করি নাই, মানে কাস্টমার এখানে অ্যাসাইন করি নাই, না হলে এখানে মানে পপ আপটার আমরা যে কাজ করব সেটা শো করবে না। আমরা একটা কাস্টমার অ্যাড করি, তারপরে ধরেন এখানে অ্যাড কাস্টমার, প্রথমে তো দেখলেন যে ইনভয়েস নাম দেওয়া আছে, কোম্পানি নেম আর অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি আপনি চান এই ইনভয়েসের জন্য এডিট কোম্পানি এডিট করবেন, এডিট কোম্পানিতে গেলে আপনাকে ওই যে গিয়ার আইকনের এইখানে যে কোম্পানি ক্রিয়েট, এইখানে যে অ্যাকাউন্টেন্ট সেটিং এখানে নিয়ে যাবে। তারপরে একটা কাস্টমার অ্যাড করে তারপর বাকি কাজগুলো করি। এই যে অ্যাড কাস্টমারে যে আপনার যদি মনে হয় যে আপনার ডাটাবেজে যে কাস্টমার আছে তাদের সাথে ইনভয়েস করবেন, তাহলে তো এখান থেকে এই ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে কাউকে সিলেক্ট করবেন। আর যদি নতুন কাউকে অ্যাড করেন, অ্যাড নিউতে ক্লিক করে সমস্ত ইনফরমেশন দিয়ে ম্যানুয়ালি যেমনটা আমরা অ্যাড করছিলাম সেভাবে আপনি অ্যাড করে কাজ চালাবেন, ঠিক আছে, এটা হবে। এখন তাহলে আমাদের যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের অ্যাড করা আছে, আমরা ডাটাবেজে যাই, এটা আমাদের ডাটাবেজ। এই ডাটাবেজে এসে আমরা ইনভয়েস ওয়ান, এখানে ইয়েলো মার্ক করা আছে, কারণ আছে আমি বলতেছি। তাহলে ইনভয়েস অনে আসছি, অনে আসার পর আমার কাস্টমারকে ক্রিস স্মিথ আমি কপি কপি করলাম। কপি করে আমি দেখতেছি ধরেন এখানে আমার চাইলে দেখে নামটা দেখে সিলেক্ট করতে পারি, কিন্তু আমি এটা তো আমি এই যে কৃষি স্মিথ দেখতে পাচ্ছি, কিন্তু আমি এভাবে আনবো কিভাবে? এই অ্যাড কাস্টমারে যে এখানে ক্লিক করলে আমি পেস্ট করলাম কৃষি স্মিথ। কৃষি স্মিথ যদি না থাকে তাইলে এখানে আসবে না, যদি সরি যদি থাকে তাইলে এখানে আসবে, আর যদি না থাকে তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করব। তা কৃষি স্মিথ যেহেতু আছে আমরা এনাকে সিলেক্ট করে দিলাম। আর এখানে মেইল, অ্যাড্রেস সবকিছু কিন্তু চলে আসবে। কেন চলে আসবে? আমরা ডাটাবেজে এই কাস্টমারের যতটুকু ইনফরমেশন যা যা অ্যাড করছি সেগুলো এখানে চলে আসবে, ঠিক আছে, এগুলো সব চলে আসছে। এখন আমরা কি করব? বাকি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ করব। শিপিং অ্যাড্রেস এখানে তার দেওয়া নাই,
তাহলে আমরা এখানে বিলিং শিপিং দুটোই তার এক, এজন্য শিপিং অ্যাড্রেস আলাদা দেওয়া নাই। এখন আমাদের কি করতে হবে, বাকি যে ইনফরমেশন সেই আলোকে সব ইনফরমেশনগুলো দিতে হবে। ডেট কত, 14 ডিসেম্বর 2022, টার্ম 30, অর্থাৎ নেট 30। তো 14 ডিসেম্বর 2022 দিব আমরা এখানে কোথায়, এই যে ইনভয়েস ডেট, শিপিং ডেট দিব না, এখানে দিব না, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট শিপিং অপশন। এই শিপ টু অপশনে কিছু কোনো অ্যাড্রেস নাই মানে বিলিং শিপিং সেম। আর যদি শিপ টুতে আলাদা কিছু থাকতো তাহলে আলাদা কাস্টমাইজ আমরা করতে পারতাম। তাহলে আমরা এখানে ডেট দিব কি, নেট থার্টি আছে যেটা আমরা ডিফল্টে রাখছিলাম। এখানে 22 ডিসেম্বর, আজকেই 22 তারিখ, যাই হোক 2000, আচ্ছা এইখানে 22 ডিসেম্বর দেওয়া, না 14 ডিসেম্বর 2022, ওকে। তাহলে 14 ডিসেম্বর 2022, এখানে সালটা দিব 2022, ওকে দিলাম 14 ডিসেম্বর 2022 ডিউ ডেট। তাহলে এখানে কিন্তু 30 দিন গুণে অটো, যে যেদিন ডিউ ডেট হচ্ছে যে জানুয়ারির 1 তারিখ, আচ্ছা এখানে 25 সাল রয়ে গেছে, 22 সাল হয়নি, আচ্ছা 2022-এর এখানে দিব 14 ডিসেম্বর। এই এখন তাহলে 2023 সালের জানুয়ারি 13 তারিখে আমার ডিউ ডেট শেষ হবে, এটা কিন্তু অটো ট্র্যাক হয়ে গেছে, দিলাম। এবার স্টোর, স্টোর হিডেন কেন, এখানে হিডেন লেখা আছে, তার মানে আমরা কোনো ক্লাস লোকেশন এখন অ্যাড করি নাই। আগে ক্লাস আর লোকেশন, অর্থাৎ এখানে লোকেশনটা আসতো, এখন আসছে স্টোর, ওকে সমস্যা নাই। এখন আমাদের কাজ হবে পরবর্তী যে স্টেপগুলো, এখানে আমাদের শিপিং এ কিছু যাবে না, আমাদের আসবে কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। তাহলে আমি প্রোডাক্টে যাচ্ছি, লাইফ সেভিং ইকুইপমেন্ট কপি করলাম, এটা আমি অবশ্যই আমার ডাটাবেজে অ্যাড করছি, না করলে দেখাবে না, ঠিক আছে। এটা কোয়ান্টিটি 5টা, ট্যাক্স কত পার্সেন্ট, 10%। তাহলে আমি কি করব, এখানে এখানে সার্ভিস ডেট আমি এটা দিচ্ছি না, আমি এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট কপি করলাম, মানে সরি কপি করে পেস্ট করলাম। কেন পোস্ট করলাম, যদি আমার এই নামে কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে তাহলে এখানে চলে আসবে, আর যদি না থাকে তাহলে অ্যাড নিউর মাধ্যমে অ্যাড করব। এই যে আমি এখানে পেস্ট করছি ফাঁকা ঘরে, আমি দেখতে পাচ্ছি এটা অ্যাড করা আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখেন এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আসছে, এসকিউ কোড আসছে, ডেসক্রিপশনে যা দিয়েছি সেটা অটো চলে আসছে, কোয়ান্টিটি ডিফল্টে 1 আসছে, এবং অনের উপরে আমি যখন মাউস কার্সারটা নিচ্ছি উপরে কি লেখা, কোয়ান্টিটি অন হ্যান্ড 300, রিওয়ার্ডার পয়েন্ট 30। এটার মানে কি, আমরা যখন এই প্রোডাক্টটা অ্যাড করছি তখন 300 পিস নিয়ে আমরা শুরু করছি, এখন 300 আছে, কেননা এখন পর্যন্ত আমরা কোনো ইনভয়েস করি নাই বা সেল করি নাই। আর রিওয়ার্ডার পয়েন্ট 30 বলতে যে এই ইনভেন্টরিটা যখনই 30 কোয়ান্টিটিতে আসবে তখন আমাকে নোটিশ করবে, অর্থাৎ আমাকে নোটিফাই করবে, কুইক বুকসে নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে বলবে যে আপনার এই স্টকটা, মানে লো অ্যালার্ট যেটাকে বলে সহজ কথায়, মানে এটাকে রিঅর্ডার করার জন্য বা রিস্টক করার জন্য আপনাকে এই 30টা আমরা বেঁধে দিয়েছি, যে 30টা হলে আমাদের যেন আমাদের কাছে নোটিশ আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই রিওয়ার্ডার পয়েন্ট, যে মিনিমাম কত কোয়ান্টিটি থাকলে আপনি চাচ্ছেন যে লো স্টক অ্যালার্ট আপনার, মানে আপনি পান, সেটাই 30। তাহলে এখন দেখেন কোয়ান্টিটি 1 এটা তো ডিফল্টে থাকে, এখন রেটটা কি, রেট 880। কোন রেট, এখানে কোন রেটটা আসে, ইনভয়েসের ক্ষেত্রে সেলস রেটটা আসে। এই প্রোডাক্টটা আমি কিন্তু পার্সেজও করছি, তারপরে সেলসও করতেছি, তার মানে এখানে কিন্তু পার্সেজ রেটটা আসতেছে না, ইনভয়েসে পার্সেজ রেটটা আসতেছে না। আপনি যখন পার্সেস করবেন তখন পার্সেস রেটটা আপনি মানে দেখতে পাবেন, আর প্রফিট অ্যান্ড লসে ইম্প্যাক্টটা পাবেন। কিন্তু এই ইনভয়েস করার ক্ষেত্রে তো অবশ্যই পার্সেস রেটটা শো হবে না, কিন্তু এখানে ক্লিক করে আপনার ডিফল্ট সেলস রেট এটা দেখতে পাচ্ছেন, ওকে। এরপরে অ্যামাউন্ট, এগুলো কিন্তু সব পরিবর্তনযোগ্য, যদি চান আপনি যে রেটটা আমি সব ক্ষেত্রে আমার 880, কিন্তু আমি এনার কাছে বিক্রি করব, এই যে কাস্টমার ওনার কাছে বিক্রি করব আমি 800 টাকায়, হ্যাঁ আপনি পারবেন, এখান থেকে এডিট করে দিতে পারবেন। এরপরে অ্যামাউন্ট আসলো ভ্যাট, ভ্যাট কত, 10%, আমাদের 10% কি নামে আছে আমরা একটু দেখি, এই যে ট্যাক্স 10% আমরা এটা দিয়ে দিলাম। এই যে যে ট্যাক্সের পার্সেন্ট গুলো সেট আপ করছিলাম, নামটা আপনি ইগনোর করেন, নাম ইগনোর করেন কেন, এক এক লোকেশনে নাম এক এক রকম হতে পারে, বা আপনার এক এক কাস্টমার এক এক রকম নাম দিতে পারে, যে দেশে যে নামটা বা মানে সেটা আপনাকে দিবে রিলেভেন্ট। কিন্তু পার্সেন্টেজ তো আপনাকে 10-এর জায়গা 15 দিতে পারে, 12 দিতে পারে, কিন্তু অ্যাড করা সিস্টেম হচ্ছে এই, যে ধরেন আপনি ইনভয়েস করতেছেন 10%, ঠিক আছে, কিন্তু নাম অন্যরকম, কিন্তু ওই নাম যেটা ওইটাই 10%, আপনার সেইটা এখান থেকে জাস্ট সিলেক্ট করার ব্যাপার, আর কোনো ইস্যু না। আর এখানে যদি বলতো আপনাকে 25%, তাহলে সেটা আপনার অ্যাড করতে হতো। এখন এটা আবার গ্রুপ ট্যাক্স কিনা, আবার কোনটা জিরো রেটেড ট্যাক্স সেটাও জিরো, আর ট্যাক্স এক্সাম্পটেড সেটাও জিরো। এখন আপনি যদি 0% দেখে জিরো রেটেড ট্যাক্স যেখানে হবে সেখানে যদি ট্যাক্স এক্সাম্পটেড জিরো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রফিট অ্যান্ড লস বা অন্য যে ট্যাক্স পেয়াবল এখানে ইম্প্যাক্টটা কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে।
ট্যাক্স রিপোর্টটা আপনার কিন্তু মানে মেক করতে গেলে সেখানে কিন্তু ভুল আসবে, কেননা জিরো রেটেড হবে, পার্সেন্ট জিরো বিধায় আপনি এই ট্যাক্স এক্সেম্পটেড জিরো দেখে জিরো দিয়ে দিয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে, এটা প্রফেশনালিজম না। ওকে, তো আমরা এই 10% দিয়ে দিলাম। ওকে, তাহলে এই একটা দিলাম। এরপরে আমরা কি দিব? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এইটা আগে কপি করে দেখব এই প্রোডাক্ট সেন্টারে পেস্ট করে যে আমার এই প্রোডাক্টটা অ্যাড করা আছে কিনা। আমি পেস্ট করলাম ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, হ্যাঁ আমার আছে। যদি না থাকতো অ্যাড নিউর মাধ্যমে অ্যাড করতাম। অ্যাড করতে গেলে ওই একটা প্রোডাক্ট সার্ভিস যেভাবে অ্যাড করছিলাম ঠিক সেম প্রসিডিউরে প্রত্যেকটা স্টেপ ফিল আপ করে আমার অ্যাড করতে হতো। তাহলে আমি এটা আছে ক্লিক করে গেলাম, এসকিউ কোড, ডেসক্রিপশন, কোয়ান্টিটি সব চলে আসলো। ও, উপরেটা কোয়ান্টিটি একটু চেঞ্জ হবে, কত কোয়ান্টিটি আছে? 5টা। আর এখানে ডিসকাউন্টও আছে 4%, ডিসকাউন্ট নিয়ে আমরা আলাদা কথা বলবো। এখানে দিচ্ছি 5টা, প্রথমটা 5টা, আর পরেরটা কত? পরেরটা আছে 4টা, ট্যাক্স 10%, এটাও ডিসকাউন্ট 4টা, 4%। ওকে, তাহলে এখানে আমরা কত দিব? 4 পিস কোয়ান্টিটি দিলাম। তাহলে 800 × 4 32, এটা কিন্তু একসাথে প্লাস মাইনাস করে, এই যে আমি অনেককে বলছিলাম যে, অনেকে জিজ্ঞেস করছিলেন ভর্তির সময় যে আমার ক্যালকুলেশন করা, কুইক বুকসে দেখেন ক্যালকুলেশন এক আপনার কি বলে যে জার্নালের ক্ষেত্রে, তাও আপনার যে জার্নালে ধরেন মাল্টিপল এন্ট্রি যখন হবে, যে 4টা ডেবিট একটা ক্রেডিট, এখন এই 4টা ডেবিট কোনটা কোনটা কত অ্যামাউন্টে ডেবিট সেটা আপনার ম্যানুয়ালি পাতাতে হতে পারে, কিন্তু তাও যোগ বিয়োগের কাজটা কুইক বুকস করবে। অর্থাৎ ওভারঅল আপনার প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে যত ধরনের রিপোর্ট বলেন, যত ট্রানজাকশন বলেন, এখানে যোগ বিয়োগ বা এই ধরনের যে মানে অ্যাকাউন্টিং যে ক্যালকুলেশন, সেগুলো কিন্তু আপনার কিছুই করা লাগবে না, এটা কুইক বুকস নিজে করবে। এখন এখানে ট্যাক্স কত? এখানে 10%। ওকে, দিলাম। দেওয়ার পরে এখন আসি আমরা ডিসকাউন্টে। ডিসকাউন্ট দুই ভাবে দেওয়া যায়, দেখেন এটা একটা ইউকের মুদ্রার চিহ্ন দেওয়া আছে জিবিপি, আর এটা পার্সেন্ট দেওয়া আছে। জিবিপি মানে কি? জিবিপির জায়গায় আপনার ধরেন বাংলাদেশি টাকা দেওয়া থাকলো বা ডলার দেওয়া থাকলো চিহ্ন, সেক্ষেত্রে কি হবে? সেই দেশের মুদ্রা। এখন এখানে দুটো অপশন, আগে ছিল একরকম কিন্তু এখন কিন্তু অপশন শো করায় দিয়েছে, যাতে আপনি বুঝতে পারেন যে এখানে দুইটা কিছু আছে। দেখেন যে ডিসকাউন্ট 0% মানে কি, এখানে পার্সেন্টের ঘরে সাদা আছে, আর এইটা মানে কিছুটা ধূসর আছে। তার মানে সাদা যেটা আছে সেইটাই এখানে অ্যাপ্লিকেবল হওয়া অবস্থায় আছে। আপনি যদি এই টাকার চিহ্নে ক্লিক করেন তাহলে কি হবে? এই দেখে দেখেন ডাইন দিকে চলে যাচ্ছে। তার মানে ডিসকাউন্ট দুই ভাবে দেওয়া যায়। এক হচ্ছে মোট টাকার উপরে, সাপোজ এখানে কত টাকা হয়েছে, ধরেন 8,360 জিবিপি। এখন ধরেন এই 8,360 জিবিপির পরে 200 জিবিপি ডিসকাউন্ট, তাহলে এটা কি হলো? মোট টাকার উপরে ডিসকাউন্ট। তখন আপনি এই টাকার চিহ্নে ক্লিক করবেন, করে এখানে 200 লিখবেন, শেষ। আর যদি বোঝেন যে 5%, তখন পার্সেন্টে ক্লিক করবেন, এই বাম দিকে পপ আপটা চলে আসবে, এখানে দিবেন যে কত পার্সেন্ট ডিসকাউন্ট। এই দুটো অপশন এখানে। এখন আমাদের কি দেওয়া আছে? পার্সেন্ট ডিসকাউন্ট। এখন দুটো প্রোডাক্টেই 4% ডিসকাউন্ট, তার মানে কি 8% ডিসকাউন্ট না, দুটোতেই 4% মানে ওইখানেই 4% ডিসকাউন্ট হবে। এখন এটা আমি অন্যান্য ব্যাচেও সবাইকে এভাবে বলেছি যে, ধরেন কেউ যদি এখানে আমাকে বলেন যে আমার 5টা প্রোডাক্ট আছে, এই যেমন এখানে দুটো প্রোডাক্ট, এখানে 5টা প্রোডাক্ট। এখন 5টা প্রোডাক্টে, এখানে তো দুটো প্রোডাক্টে দুটোই 4% বিধায় আমি ওভারঅল 4% এখানে দিয়ে দিলে হচ্ছে, এখানে 4% দিয়ে দিলে হচ্ছে। কেন হচ্ছে? আপনার এই যে বের করবেন সহজে, মানে অন্য ক্যালকুলেশন আমি পরে যাই, স্বাভাবিক কথায় যেটা সেটা বলি, যে দুটো প্রোডাক্ট, এটাও 4% এটাও 4%, আপনি দুটো প্রোডাক্ট গুনলেন, কাউন্ট করলেন, 1 2, প্রোডাক্ট দুইটা। আর এদিকে ডিসকাউন্টের পার্সেন্ট এই 4 এই 4 8, যোগ করেন, 4 4 8, 8 যোগ মানে যোগ করতেছেন 8, 8কে দুটো প্রোডাক্ট দিয়ে ভাগ দেন, তাহলে কি দিন শেষে সেই এভারেজ করলে কত হচ্ছে? 4%ই। কিন্তু যদি এখানে এমন হতো যে 5টা প্রোডাক্ট, একই ইনভয়েসে 5টা প্রোডাক্ট, ডিসকাউন্টের পার্সেন্টেজ ভিন্ন, যেমন এখানে দুটো ধরেন 4 4, আর একটা আছে ধরেন এখানে, পরে একটা প্রোডাক্ট আছে 3 নম্বরে, সেটা 5%, পরে একটা প্রোডাক্ট আছে সেটা 6%, পরে একটা 7%, ধরেন এই 5টা প্রোডাক্ট, তাহলে ডিসকাউন্টটা কিভাবে বের করবেন? এখানে তো দুটো আছে, এখানে 4% 4% আছে, তার মানে অ্যাভারেজ করলেও 4 হচ্ছে, কিন্তু 5টা প্রোডাক্ট, কিন্তু ডিসকাউন্টের পার্সেন্টেজ ভিন্ন, সেক্ষেত্রে কি করবেন? তার মানে এক হচ্ছে প্রোডাক্ট কয়টা? 5টা, এইটা আলাদা রাখতেছেন, যে 5 একটা সংখ্যা, প্রোডাক্ট সংখ্যা। ওকে, এবার ডিসকাউন্ট কি কি হচ্ছে? 7 + 6, 7 আর 6 13, 13 আর 5 18, এরপরে কি হচ্ছে? আচ্ছা 22, আচ্ছা 26। এখন এই 26কে যদি ভাগ দেন 5 দিয়ে ক্যালকুলেটরে, 26 / 5, এখানে আমার যে পয়েন্ট আসতেছে 5.2%,
এই 5.2%ই হবে আমার অ্যাভারেজ ডিসকাউন্ট। এইখানে আপনি তখন 5.2% দিবেন। আশা করি বুঝতে পারছেন যে 5টা প্রোডাক্ট বা 5টার জায়গা 20টা প্রোডাক্ট হইলেও যদি আলাদা আলাদা ডিসকাউন্ট রেট হয়, তাহলে আপনি কিভাবে দিবেন, মানে অ্যাভারেজ করবেন প্রোডাক্টের সাথে, যে আমার 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্টের যে ডিসকাউন্টের পার্সেন্ট আছে সেইটা যোগ করলে ওভারঅল কত হচ্ছে, এবং আমার প্রোডাক্ট সংখ্যা কয়টা, ওইটা দিয়ে ভাগ দিলে আপনার বের হয়ে যাবে অ্যাভারেজটা, যে এই 5টা প্রোডাক্টের অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত। তার মানে একই ইনভয়েসে আপনি পার প্রোডাক্টের জন্য আলাদা ডিসকাউন্ট দিতে পারতেছেন না, তার জন্য এভাবে অ্যাভারেজ করে নিতে হবে। কারণ কি, যেখানে যদি এমন হতো যেখানে আর একটা কলাম আছে যে এইটার ডিসকাউন্টের পাশে বসানো যাবে, এইটার ডিসকাউন্টের পাশে বসানো যাবে, সেই সুযোগ কিন্তু নাই। এই জন্য একই ইনভয়েসে যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে, তার ডিসকাউন্টটা পার্সেন্টেজে হলে অ্যাভারেজ করে বের করবেন। আর যদি এমন হয় যে না, 5টা প্রোডাক্ট মানে বিক্রি করছে আমার, মানে বা আমি বিক্রি করছি আমার কাস্টমারের কাছে 10,000 পাউন্ডে, সরি 10,000 জিবিপিতে, সেখানে 10,000-এর উপরে আমি 500 জিবিপি তাকে ছাড় দিয়ে দিয়েছি, তখন তার কোনো কিছু আপনার ক্যালকুলেট করা লাগতেছে না। এই 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 যে মুদ্রার নামে ক্লিক করবেন বা মুদ্রা চিহ্নে, এখানে সেই টাকার অঙ্কটা বসাই দিলেই হবে। কিন্তু পার্সেন্টেজে হলে এই বিষয়টা মাথায় অবশ্যই রাখবেন, যে অ্যাভারেজ করা লাগবে যদি মাল্টিপল প্রোডাক্ট হয়। ওকে, তাহলে আমাদের এখানে দুটো প্রোডাক্ট আর ডিসকাউন্ট হচ্ছে 4 4 8%, তাহলে 8 দুটোকে যোগ করলাম পার্সেন্টকে, 8কে ভাগ দিলাম প্রোডাক্ট দুইটা বিদায় 2 দিয়ে, তাহলে 4, দিন শেষে সেই 4, তাহলে আমি 4 দিলে পার্সেন্ট কিন্তু দেওয়া লাগবে না, পার্সেন্ট চিহ্নটার সাথে অটো অ্যাড হয়ে যাবে, আপনার পার্সেন্ট দেওয়া লাগবে না। এবং শিপিং, শিপিং ট্যাক্স কি আছে? নাই। তাহলে এটা এরকম থাকবে ডিফল্টে, সমস্যা নেই। অনেক ক্ষেত্রে অনেক দেশে শিপিং ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, কিন্তু এখানে দেওয়া নাই আমাদের কিছু, যদি থাকতো এখানে আমরা দিতাম। এখানেও কিন্তু দুটো তিনটে অপশন, শিপিং এর কোন পার্সেন্টটা এখান থেকে আমরা দিতে পারবো, ঠিক আছে। আর সেই অ্যামাউন্টটা ধরেন এখানে যদি 20% আমি সিলেক্ট করি, এই অ্যামাউন্টটা কিন্তু এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এবার আছে ভ্যাট 10%, ওই যে টোটাল দুটো এইটার ভ্যাট, এই যে এইখানে 10 এইখানে 10, দুটো প্রোডাক্টের টোটাল দাম, সেখান থেকে এর সাথে আবার 10% ভ্যাট অ্যাড করে কত টাকা কি হয় সেটা প্লাস দিয়ে ইনভয়েসে এই টোটালটা হয়েছে। এখন দেখেন ডিপোজিট, যদি এমন হতো যে না, 8,025.2 মানে 60, এই টাকাটার আমি কি করছি, কোনোটার, যে এই টাকাটার আমি বিক্রি করছি, আমাকে 2,000 টাকা বা 2,000 জিবিপি আমাকে কি দিয়েছে, ডিপোজিট করেছে, যে আমার টোটাল সব বাকি কিনে নেই, যে 2,000 জিবিপি দিয়েছে, তাহলে আমরা ডিপোজিটের এই কলামে এই টাকাটা দিতে পারতাম। আর যদি এখন আমরা এই ডিপোজিটের এই কলামটা আমাদের না থাকলো, তাহলে কিন্তু আমরা দিতে পারতাম না। কাজে এই বিষয়গুলো, কোথায় কোন ফিচারটা আছে, কোথায় কোন ফাংশন আছে, সেগুলো আশা করি আপনারা একটু খেয়াল করে দেখবেন। ওকে, এখন এখানে দেখেন, এইখানে ওই নিচে যে টাকাটা, এইখানে এটা কিন্তু ব্যালেন্স ডিউ এখানে হিডেন দেখাচ্ছে, কিন্তু মূলত এই টাকাটা কিন্তু ওই নিচের টাকাটা এখানে দেখা যাচ্ছে, যে উইথ ট্যাক্স। এখন এখানে আপনার কি করতে হবে, এখানে যদি আরো কোনো কিছু আপনার অ্যাড করার থাকে, দেখেন এই যে পাশে যেগুলো দেখাচ্ছিলাম, কাস্টমাইজেশন, যে যে কোনো কিছু কাস্টমাইজ করা যাবে, সার্ভিস ডেট, প্রোডাক্ট সার্ভিস বা ডেসক্রিপশন, কোয়ান্টিটি, এগুলো যে কোনো কিছু কাস্টমাইজ করা যাবে। আবার কাস্টম ফিল্ড এটাও ম্যানেজ করে আপনি আপনার মতো করে আরো কাস্টমাইজেশন করতে পারবেন। পেমেন্ট অপশনে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, যে ইনভয়েস, টোটাল, ডিপোজিট। আপনি যদি চান যে এখানে ডিপোজিট নাই, ডিপোজিট কলামটা আমি দেখাবো না, দেখেন এখান থেকে ক্লিক করে দিলাম, এই ডিপোজিটের কলামটা হারায় গেছে। তো এই প্রত্যেকটা সিঙ্গেল ইনভয়েস আগে যেখানে কাস্টমাইজ করা যেত না, এখন সেই সিঙ্গেল ইনভয়েস গুলো কিন্তু কাস্টমাইজ করা যাচ্ছে। ওকে, আপনি যদি ডিপোজিট এখান থেকে বাদ দিতে চান, ডিপোজিট হারায় যাবে, ঠিক আছে, এরকম এই সুযোগটা এবার হয়েছে, যে পার ইনভয়েস এডিট করার অপশন আছে। এবার এখানে ফন্ট কি দিবেন, কালার কি দিবেন, এগুলো করা যাচ্ছে। এখানে ফন্টটা কি হবে, এখানে ইনভয়েসের কালারটা কি হবে, ধরেন আমি এই কালারটা দিলাম, এই ইনভয়েসটা আমি এই কালার দিলাম, যদি না হয় এই কালার দিলাম, বা এই কালারটাও দেওয়া যাবে, যে কোনো কালার এখানে চেঞ্জ করা যাবে। তা আমার মনে হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, এটা থাকুক, আগেরটা চেঞ্জ করে দিলাম। এরপরে ফন্ট যদি মনে করি যে আমি হেলভেটিকা না দিয়ে এইটা দিব, সোর্স প্রো, এই দেখেন এখানে দেখতে পারবেন, ঠিক আছে, এইটা দিলাম। আপনি যে কোনো কিছু প্রত্যেক ইনভয়েসে এটা চেঞ্জ করতে পারবেন। ওকে, ধরেন এইটাই থাকুক। এখন চেঞ্জ করে দেখালাম যে কি কি করতে পারবেন, কি কি পারবেন না। শিডিউলে যে মেক ইনভয়েস রিকারিং, এই এই ইনভয়েসটাকে, সিঙ্গেল ইনভয়েসকে রিকারিং করে দিতে পারবেন। কিন্তু আগে কিন্তু এই অপশনগুলো ছিল না। একটা ইনভয়েসকে যদি রিকারিং করতে হতো, আমাদের আলাদা রিকারিং টেমপ্লেট বানায় করতে হতো। এখন এই সিঙ্গেল ইনভয়েসকে টেমপ্লেট লাগবে না, সিঙ্গেল ইনভয়েসকে রিকারিং এ এখান থেকেই বানানো যাবে, কাস্টমাইজ করা যাবে। যে না, এই ইনভয়েসটা মাসের যে কোনো একটা ফিক্সড ডেটে একবার হচ্ছে, তাহলে প্রতি মাসে হচ্ছে, প্রতি মাসের 10 তারিখে আমি যদি একবার এখান থেকে সেট আপ করে দিই, প্রতি মাসের এই 10 তারিখে আমার এই ইনভয়েসটা জেনারেট করা লাগবে না, অটো জেনারেট হবে। যদি এমন হয় যে না প্রতিদিন হচ্ছে, তাহলে প্রতিদিন হবে। এভাবে আপনি সেট আপ করে দিতে পারবেন। তাই রিকারিং ইনভয়েস নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, আমরা দেখব। প্রিন্ট লেটার,
এটা কি প্রিন্ট লেটার থাকবে? হ্যাঁ, আমরা প্রিন্ট লেটার দিয়ে দিলাম। এখান থেকে ইনভয়েস রিমাইন্ডার, ওই যে অটো ইনভয়েস রিমাইন্ডার দিব কিনা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, কয়দিন, 3 days বিফোর ডিউ, ওয়ান ডিউ ডেট, এটাও দিয়ে দিলাম, আবার 3 days আফটার ডিউ ডেট, তিনটাই দিয়ে দিলাম। যে ইনভয়েসের টাকা আমি যে কাস্টমার কাছে বিক্রি করতেছি, ধরেন ওই কাস্টমার ভুলে গেল আমার টাকা দেওয়া কথা 30 দিনে, এখন ভুলে গেলে 30 দিন ঠিক পড়ার আগে, 3 দিন আগে তার ইমেইল যাবে যে ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিছিলেন, টাকা এখনো দেন নাই, হ্যাঁ স্মরণ করাই দিলাম বা কিছু এরকম, মানে লেখা তো থাকবে প্রফেশনাল ভাবে, আমি তো বোঝাচ্ছি। এরপরে এটা তো তাকে মনে করাই দিল, তার মানে সে মেইলটা পাইলে অবশ্যই আপনার টাকাটা দেওয়ার কথা মনে করবে, সে যদি ভুলেও যেতে থাকে। এবার 3 দিনের আগে তো দিলাম, ডিউ ডেটের দিন বললাম যে আজকে আপনার টাকা জমা দেওয়ার ডেট ছিল বা টাকা দেওয়ার ডেট ছিল, আপনি বাকিতে প্রোডাক্ট কিনছিলেন, দয়া করে টাকাটা দেন। এরপরে ওই দিনও যদি না দেয়, ডেট শেষ হয়ে গেছে, ওভার ডিউতে চলে গেছে, তার 3 দিনে ডেটে, মানে পরবর্তী 3 দিনে ওভার ডিউ ডেটের, মানে ডিউ ডেটের পরের 3 দিন অর্থাৎ ওভার ডিউ ডেটের সময়, তখনও আবার যাবে যে আপনি টাকা দেন নাই, আজকে থেকে 3 দিন আগে দেওয়া কথা ছিল, এত তারিখের ইনভয়েস, ইনভয়েস নাম্বার এত, এই ডিটেইল, আপনি টাকা দেন নাই, দয়া করে দ্রুত আমাদের পেমেন্টটা করে দেন। এই যে 3টা টেমপ্লেট এখানে আছে, এটা আমরা কিন্তু চালু করে দিলাম, কোম্পানি সেটিং এও চালু করে রাখছিলাম। কিন্তু এখান থেকে এই কাস্টমাইজ প্রত্যেক সিঙ্গেল ইনভয়েস, শুধু সিঙ্গেল ইনভয়েস না, এক্সপেন্স বিল সবকিছু এখন সিঙ্গেল সিঙ্গেল কাস্টমাইজেশন করা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন এইটা সব দিলাম। এখানে যদি আমার কোনো কিছু থাকে যে কিছু বলার জন্য, যে আপনার পেমেন্ট করার অপশন বা মানে পেমেন্ট করার জন্য কোনো ইনস্ট্রাকশন দেন, এটা দিতে পারবেন। কোনো নোট, কাস্টমার সম্পর্কে কোনো নোট যদি রাখতে চান, ঠিক আছে, এটা দিতে পারেন, মেমো দিতে পারেন, অ্যাটাচমেন্ট কোনো কিছু দিতে পারেন, আমাদের যা যা থাকবে তাই তাই দিব। আর যদি কিছু না থাকে দিব না। কিন্তু আগে ছিল অনলি প্রিন্ট, এখন কিন্তু ডাউনলোড কথাটা যুক্ত করে দিয়েছে। আমরা ধরেন এইটাকে সেভ করব, এখানে রিভিউ এন্ড সেন্ড আছে, আবার এখানে ক্লিক করে শেয়ার লিঙ্ক, এই লিঙ্কটা আমি চাইলে আমি কাস্টমারকে দিতে পারি, অন্য যে কাউকে দিতে পারি। এবং এই যে নতুনত্ব, সেভ এন্ড শেয়ার হোয়াটসঅ্যাপ, এই ইনভয়েসটা আমি চাইলে এখানে ক্লিক করলে সেভ হবে, সেভ হওয়ার পরে শেয়ার করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে। শুধু যে ধরেন কথার কথা, এখানে ওই কাস্টমারের হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন। যদি কাস্টমার হোয়াটসঅ্যাপে না দেন, আপনি ধরেন কাউকে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট্যান্টকে আপনি চাচ্ছেন এটা শেয়ার করতে, আপনি সেটা দিতে পারবেন। বা অ্যাকাউন্ট্যান্ট চাচ্ছে বিজনেস ওনারকে শেয়ার করতে, তাও দিতে পারবেন। একদম হোয়াটসঅ্যাপ ফিচারটা এখানে অ্যাড করছে। আর যদি চান যে না, আমি সেভ করব, আবার সেভ করার পাশে কি আছে, সেভ অ্যান্ড নিউ, যেটা সেভ করব আবার সেভ অ্যান্ড নিউতে ক্লিক করলে কি হবে, এই ইনভয়েসটা সেভ হবে, আবার নতুন একটা পপ আপ ওপেন হবে ইনভয়েস নতুন একটা করার জন্য। আর সেভ অ্যান্ড ক্লোজ মানে আমি এই ইনভয়েস সেভ করতেছি এবং ক্লোজ করতেছি পপ আপটা, তাহলে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। ঠিক আছে, সেভ হয়ে গেছে। এখন ইনভয়েস নাম্বার 1001, তো ওই যে নাম্বার এডিট করার ওইখানে গেছিলাম, একটা ইনভয়েস জেনারেট না করলে নাম্বারিংটা আমাদের শো করতেছিল না। ঠিক আছে, এবার থেকে পরবর্তী নাম্বারগুলো শো করবে, কেননা ওইখানে আমরা যখন কাস্টমাইজেশন গেছি ইনভয়েস নাম্বারটা অফ করে দিতে চাইছি, সেটা কিন্তু হয়নি, কারণ অটো জেনারেট হবে নাম্বারটা। এটা তখন সম্ভব যে কাস্টম ট্রানজেকশন নাম্বার যখন আপনি এনাবেল করে দিবেন, যে না কুইক বুকস তুমি আমার কোনো ট্রানজেকশনের নাম্বার দিয়ে না, আমি দিব, আমি আমার কাস্টম ট্রানজেকশন নাম্বার এটা কোম্পানি সেটিং থেকে ওপেন করলাম, তার মানে আমার 1001 নাম্বার দিব না 1005 দিব, এটা আমি দিব, তাহলে আপনি ওই নাম্বারটা কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া কিন্তু ইনভয়েস নাম্বার কাস্টমাইজ করতে পারতেছেন না, এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আমাদের এটা প্রথম ইনভয়েস ছিল, যার কারণে নাম্বারটা আমরা ওখান থেকে অফ করতে পারি নাই। কিন্তু মূল কথা, কাস্টমাইজ ট্রানজেকশন নাম্বার যখন অন করবেন, তখন আপনি ওই নাম্বারটা কাস্টমাইজ করতে পারবেন। তা আশা করি ইনভয়েস নাম্বার, বিল নাম্বার, এক্সপেন্স নাম্বার, এটা কাস্টমাইজেশন করার ওইটা শুধু তখনই ওপেন করবেন যখন কোনো বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, যে আমি প্রিভিয়াস ডাটা নিয়ে আসছি, আমাকে একটু শিফট করে দেন, আমার নাম্বারগুলো যাতে সব ঠিকঠাক থাকে, তখন শুধুমাত্র কাস্টম ট্রানজেকশন নাম্বার অন করে সেই কাজগুলো করবেন, আবার অফ করে দিবেন। কিন্তু অন্যথায় আপনার ভুল হতে পারে, স্বাভাবিক, যে আমি 1005 নাম্বার ইনভয়েসের পরে 1007 নাম্বার করে ফেললাম, 1006 আমার মনে থাকলো না। কিন্তু কুইক বুকসের হাতে দিয়ে দিলে, কাস্টম ট্রানজেকশন নাম্বার অফ রাখলে, যে আমি দিব না নাম্বার তুমি দাও, ওইটা যদি অফ রাখেন তাহলে কুইক বুকস নিজে থেকে দিবে, যে আপনি নিজে দেওয়ার অপশন অফ রাখছেন, তখন কুইক বুকস ভুল করবে না। ওকে, তো এই ইনভয়েসটা করলাম। এখন আমাদের ইনভয়েস কিভাবে করতে হয় একটা, সেটা আমরা দেখলাম। এখন আমরা এস্টিমেট কিভাবে করতে হয় সেটা দেখবো। প্লাস নিউতে যাব, একটাই কিন্তু অনেক বিস্তর কথা বলে যাচ্ছি আমি, পরবর্তীগুলো আমরা করে যাব, প্রসিডিউর দেখায় যাব। প্লাস ক্রিয়েটে যে আমরা এস্টিমেটে ক্লিক করলাম। এস্টিমেটে গেলে এস্টিমেটটা আপনারা জানেন যে প্রি ফর্মা ইনভয়েস এরকম যখন আসবে, প্রথমবার এরকম আসতে পারে, আপনারা ক্রস দিয়ে কেটে দেবেন। প্রি ফর্মা ইনভয়েস, যে আমি কিনতে চাই তার একটা এস্টিমেট, একটা কোটেশন আমি পাঠাচ্ছি বা এরকম কিছু। ঠিক আছে, এখন আমি যে কিনবো, এস্টিমেট কিন্তু এটা কিন্তু এস্টিমেটটা এটা নন পোস্টিং আইটেম। এস্টিমেটের একটা আমি পাচ্ছি
তার মানে ধরে নিব যেটা আমার বিজনেসে সেল হয়েছে না, এটা তো জাস্ট বিজনেসে কোনো ইম্প্যাক্টই ফেলে না, এটা আপনার নন পোস্টিং আইটেম। কাজেই এটা তখনই এটা ইম্প্যাক্ট ফেলবে যখন এস্টিমেটকে আমরা কনভার্ট করব ইনভয়েসে। এর আগে ততক্ষণ পর্যন্ত আমার প্রফিট অ্যান্ড লসে এটার কোনো রিপোর্টের কোনো ইম্প্যাক্টই পড়বে না। কাজেই এটা নন পোস্টিং আইটেম, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর একটা নতুন বিষয় আমি বলি, এই সাইডের গুলো বলছিলাম, এই সাইডে ইমেইল ভিউ, পিডিএফ ভিউ কেমন দেখাবে আপনি দেখে নিতে পারবেন। দেখেন পিডিএফ এ যদি আপনি কাউকে দেন বা ডাউনলোড করেন এরকম দেখাবে, যেহেতু ব্ল্যাঙ্ক সেহেতু এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি এখানে আরো ট্রানজেকশন দিতাম, ট্রানজেকশন সহ কেমন দেখাবে সেটা একটা দেখার মতো একটা অপশন করে দিয়েছে। আর ইমেইল যদি করেন কোনো কাস্টমারকে কেমন দেখাবে, দেখেন এরকম দেখাবে। তার মানে কুইকবুকস এখন মাল্টিপল বিষয় অ্যাড করছে আগের তুলনায়, ঠিক আছে। এখন আসি আমরা পরের ট্রানজেকশনটায়, যে আমরা এই যে ইনভয়েস অনে ছিলাম, আমরা এটা ইনভয়েস করছি, বাকি কাজ পরে করতেছি। আমরা এস্টিমেটে আসি। এস্টিমেটে ধরেন একজন কাস্টমার, তার সাথে আমি তার একটা এস্টিমেট আমার আমার রেকর্ড করতেছি, অ্যালেক্স ব্ল্যাকি, ডেট কত, 2 ডিসেম্বর 2022। তাহলে আমি ধরেন এখানে যাচ্ছি, যে আমি আগে ডেটটায় যাবো, এস্টিমেট ডেট 2022-এর 2 তারিখ। ওকে, এক্সপায়ার ডেট আমার দেওয়া লাগবে না। এখন কাস্টমারকে এখানে পেস্ট করলাম, আছে কি না, আছে, তাহলে আমরা এখানে অ্যাড করে দিলাম। আর যদি না থাকে নতুন হয় এখান থেকে অ্যাড করব। তাহলে অ্যালেক্স ব্ল্যাকি আছে। এবার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সব চলে আসলো, দেখেন এই যে বিলিং শিপিং একই। ওকে, এবার কি করব, আচ্ছা এখানে এবার কি বলে, ও এখানে স্পেস দিতে বলছে। ওকে, ট্রান্সলেটর, ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখন আর কি কি আছে, ডেটটা, ডেটটা এখানে দিয়েছি, ডেটটা এখন নিচে চলে আসছে। এখন আমাদের বাকি ইনফরমেশন কি কি আছে, বাকি এই পাশে, এইটা এই পাশে আনি। আচ্ছা, বাকি আছে এই যে প্রোডাক্ট, হ্যাঁ ডেট দিয়েছি। এখানে সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2টা, ট্যাক্স 10%। এখানে আমি প্রোডাক্টে আসবো, অন্য সব বাদ, ওগুলো পরে আমি এখানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসবো। আর সার্ভিস ডেটটা সার্ভিস ফিল্ডের জন্য, ঠিক আছে, এটা আপনি চাইলেই যে দিতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমি এখানে পেস্ট করলাম সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা সিলেক্ট করলাম, করলে কোয়ান্টিটি 2 দিলাম, ট্যাক্স কত, 10%, 10% দিলাম। এরপরে আর কি আছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স 0, 0 রেটেড ট্যাক্স, এক্সাম্পটেড না কিন্তু ওখানে, ঠিক আছে, এক্সাম্পটেড মেনশন করা থাকবে। লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি কত, কোয়ান্টিটি 3, কোয়ান্টিটি 3, ওকে, ট্যাক্স 0, 0 রেটেড ট্যাক্স এইটা। ওকে, এরপরে আছে কি, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 4, ট্যাক্স 10%। এখন কিন্তু আমরা যা করছি সব ম্যানুয়ালি, ইম্পোর্টের সিস্টেম কিন্তু এখন না, এখন প্রত্যেকটা টুলসের কাজ দেখা যাব, তারপরে ইম্পোর্ট করার অপশন আমাদের আরো পরে। আর এই যে মনে করছেন এই যে তলে একটা ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক আছে, এটা কি ডিলিট করে দিব নাকি, না, আপনার এই যে যে কয়টায় শুধু ট্রানজেকশন দিবেন সেগুলো আপনার অ্যাড হবে ইনভয়েস পেপারে, ঠিক আছে। তার মানে ইনভয়েস পেপার বলতেছি কেন, যে ইনভয়েসের যে পপ আপটা বা ইনভয়েস, একটা ইনভয়েসে কয়টা প্রোডাক্ট আছে, ধরেন 3টে আপনি দিলেন, ভাবলেন যে নিচে তো একটা শো করছিল, ওটা কি ফাঁকা রয়ে যাবে, না, পেপার হোক বা মেইল হোক বা পিডিএফ হোক, আপনি যাতে ইনফরমেশন দিবেন সেই কলামগুলো অ্যাড হবে। ধরেন 4 নম্বর কলামে তো আমরা দিই নাই, মানে কুইকবুকসের নিয়মটা কি, যে এক একটা কলামে আপনি ক্লিক করতে থাকবেন, ধরেন এই 3 নম্বর কলাম ফিল আপ করতেছি, 4 নম্বর কলাম অটো একটা নতুন হয়ে যাবে, ঠিক আছে। মানে একটা ব্ল্যাঙ্ক কলাম সাথে সাথে সবসময় অ্যাটাচড থাকবে। 4 নম্বর করবেন, 4 নম্বর করতে গেলেই 5 নম্বর আর একটা ক্রিয়েট হয়ে যাবে ব্ল্যাঙ্ক ফর্ম। তো ওটা আপনার যে প্রত্যেকটা এরকম ক্লিক করে করে ডিলিট করতে বের কোনো মানে নাই। এখন দেখেন এখান থেকে আমি যদি চাই কাস্টমাইজেশন, এখান থেকে যদি কোনো কিছু আমি ডিলিট করতে চাই, বা আমি চাই যে না এটা আমি সার্ভিস ডেটটা শো করবো না, যে সার্ভিস ডেটের এই কলামটা দেখেন আমি চাচ্ছি থাকবে না, আমি অফ করে দিলাম, দেখেন নাই, যেহেতু ওটা সার্ভিস না, ওটা ইনভয়েস, তাহলে আমি এটা, ইনভয়েস বলছি সরি, এস্টিমেট, তাহলে আমি এটা দেখলাম যে সার্ভিস, এটা আমি দেখাতে চাচ্ছি না। আমি যদি আরো কিছু থাকে যে না আমি এটা শো করাতে চাচ্ছি না, যেমন এস্টিমেট ডেট, এক্সপায়ারেশন ডেট, দেখেন এক্সপায়ারেশন ডেট কোনো কিছু এখানে নাই, বা কাস্টমার আমাকে এমন কোনো রিকোয়ারমেন্ট দেয়নি, তাহলে আমি এক্সপায়ারেশন ডেট অফ করে দিতে চাচ্ছি, এখানে অফ। তার মানে প্রত্যেকটা আমি কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি, হোক সে ইনভয়েস, এস্টিমেট, বিল বা এক্সপেন্স। ওকে, আর বাকিগুলো সব ঠিকঠাক থাকলো, ধরেন আমার আর কোনো কিছু দেওয়ার নাই। আর শিপিং ডেট আমার আলাদা কোনো কিছু দেওয়ার নেই, আমি জাস্ট এস্টিমেট ডেটটা পেয়েছি সেটা আমি দিয়ে দিলাম। ওকে, এখানে সেভও দিতে পারি, আর এখানে ক্লিক করে সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, আমার ক্লোজ হয়ে গেল। তাহলে এস্টিমেট কত, 1001, এস্টিমেট 1001 নাম্বার, আর ইনভয়েস 1001 আলাদা কিন্তু। আচ্ছা, তাহলে এখন আমার এস্টিমেট করা হয়ে গেল। এখন এস্টিমেটকে কিভাবে ইনভয়েসে কনভার্ট করব, এটা কোথায় যে করব, সেলস চ্যানেলে চলে যাব। এটা কিন্তু আর প্লাস নিউ এখান থেকে হচ্ছে না, দেখেন এখানে কনভার্ট কোনো জায়গায় লেখা নেই। তাহলে আমরা কি করবো, অল অ্যাপে যে সেলস অ্যান্ড গেট পেইডে গেলে আমি সব ট্রানজেকশন গুলো পাবো।
এইখানে সেলস অ্যান্ড গেট পেইডে ক্লিক করব, ওভারভিউতে। এই ওভারভিউতে গেলে আমি কি পাবো, ট্রানজেকশন গুলো পাবো। এই সরি, ওভারভিউর পরে যে সেলস ট্রানজেকশন, যেটা আগে নাম ছিল অল সেলস, আগে যেটার নাম ছিল অল সেলস। ওকে, আচ্ছা এখানে কি হলো নতুন করে এখান থেকে, না না এখান তো আমরা করছি কেবল কাজ, তাহলে তো এরকম আসার কথা না। উফ, এখানে এটা রিলোড নিয়ে মানে এখন এটা মানে এখানে এই যে আসছে, সরি আসছে তো, কিন্তু সেই পপ আপটা কই, সেলস অর্ডার আপডেট নিয়ে ভালো করছে খারাপও করছে। আচ্ছা সেলস এর এখানে তো, আচ্ছা এটা এস্টিমেটের এই রেজাল্টটা এখানে পাবো আমরা, দুই জায়গার কোথাও আনে নাই, তাহলে কি রিলোড দিতে হবে আবার? দেখছেন অবস্থা। Right. আমরা প্রথমে যে ইনভয়েসটা করলাম ক্রিস স্মিথকে দিয়ে, অর্থাৎ 1001 নাম্বার ইনভয়েস, তখন দেখা যাচ্ছে আমরা দুইটা প্রোডাক্ট সেল করছি, একটা কোয়ান্টিটি ছিল 5টা, একটা 4টা। এখন আমরা কি করব, ধরেন এই যে কাস্টমারকে সেল করছিলাম December 14, 2022, এই ডেটে সেল করছিলাম, সেখানে আমাদের 16 তারিখে হয়তো লাইফ সেভিং ইকুইপমেন্ট আমরা দিয়েছিলাম কয়টা, 5টা, ধরেন এটা ভাঙা বা ফাটা, তার কারণে একটা রিটার্ন করছে। তাহলে এই রিটার্নটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, বা কোন টুলের মাধ্যমে? ক্রেডিট নোটের মাধ্যমে। কেন ক্রেডিট নোটের মাধ্যমে? দুইভাবে রিটার্ন করা যায়। এক হচ্ছে আহ, যখন আমরা বাকিতে কিনবো তখন ক্রেডিট নোটের মাধ্যমে এটা রিটার্ন করব। আর যদি নগদে আমরা কিনে থাকি তাহলে আমরা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে আমরা এটা অ্যাডজাস্ট করব। তা এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, এটা ছিল বাকিতে, যেহেতু ইনভয়েস, সেলস রিসিপ্টের মাধ্যমে যদি আমরা করতাম তাইলে কিন্তু আমরা রিফান্ড রিসিপ্ট করতাম, সেটা আমাদের নগদে, যে যে যা আমি বিক্রি করছি সাথে সাথে টাকা পেয়ে গেছি। আবার সেই টাকা পাওয়ার পরে আবার সেই প্রোডাক্টের টাকা রিটার্ন করতে হচ্ছে, বা প্রোডাক্ট আমাকে রিটার্ন করছে, আমার টাকা রিটার্ন করতে হচ্ছে, সেটা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে করবো। আর এখন যেটা সেটা করবো হচ্ছে ক্রেডিট নোটের মাধ্যমে। অর্থাৎ বাকিতে কোনো কিছু আপনি বিক্রি করলেন, আজকে বিক্রি করলেন, 2 দিন পর বা 5 দিন পর, বা ওই টাকা পাওয়ার আগে, ইনভয়েসের যে ডিউ ডেট আছে সেই টাকা পাওয়ার আগে আপনার যদি চলে আসে ব্যাক আপনার কাছে সেই প্রোডাক্ট, তাহলে সেই ব্যাকটা কিভাবে অ্যাডজাস্ট করবেন, কোন টুলের মাধ্যমে, এবং তার ইম্প্যাক্টটা কোথায় পাবেন সেগুলো দেখবো। তা 14 ডিসেম্বর আমরা যেটা বিক্রি করছিলাম লাইফ সেভিং ইকুইপমেন্ট, সেটা 16 ডিসেম্বর 2022 একটা ব্যাক আসছে, কার? কাস্টমারকে, ক্রিস স্মিথ। ওকে, তাহলে আমরা দেখলাম ইনফরমেশনটুকু, দেখে আমরা কুইক বুকসে চলে গেলাম, ক্রেডিট এই যে কুইক ক্রিয়েটে, এখানে যাব ক্রেডিট নোটে যাব। ক্রেডিট নোটে গেলে আমার কাস্টমারকে ক্রিস স্মিথ, এখন ক্রিস স্মিথকে দিলে ওর সাথে কি কি ইনভয়েস আছে ইতিপূর্বে সেগুলো আমরা এখানে মানে ওইখানে যেখানে যে আমাদের যে সেলস সেন্টার ছিল এখান থেকে যদি যাইতাম সেগুলো দেখতে পারতাম, সেখান থেকে পাস দিয়ে ক্রেডিট নোটে কনভার্ট করা যেত। কিন্তু এখন আমাদের এইভাবে করতে হবে। ক্রিস স্মিথ গেল, এখানে প্রোডাক্ট কি কি ছিল, প্রোডাক্ট আমাদের যেটা ছিল সেটা আমরা এখান থেকে দিব, যে লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1, ডেট 16 ডিসেম্বর। এখানে ডেটটা আগে দিয়ে আসি, ডিসেম্বরের 16 তারিখ। ওকে, এখানে ছিল লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি কত, একটা, একটা ব্যাক করছে। ভ্যাট কত ছিল, এখন দেখেন এই যে প্রোডাক্টটা যখন কিনছি এখানে তো দেওয়া জাস্ট প্রোডাক্ট আর কোয়ান্টিটি, এইখানে আপনাকে যদি না দেয়, ধরেন আপনাকে ইনভয়েসের ফাইল দিল, সেখানে 100 ইনভয়েস আছে, কোনো ক্লায়েন্ট আপনাকে এভাবে দিল, আর যত রিটার্ন সেগুলোর জন্য আলাদা একটা শিট দিল, তাহলে কিন্তু আপনার সেইটা খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে যে এটা এত তারিখের রিটার্ন, কোন ইনভয়েসের আলোকে এটা রিটার্ন। আমি তো আপনাকে এক পেজে রাখছি, আপনার প্র্যাকটিসটা শুরু করেন ছোট ছোট মানে প্রবলেম দিয়ে, কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে দিতে পারে এই এক পেজে 100 ইনভয়েস দিতে পারে, আবার আর একটা এক্সেল শিটে যত তার ওই 100 ইনভয়েসের ভিতরে যত রিটার্ন বা যা কিছু আছে সেগুলো দিতে পারে, ধরেন আরো 20টা। এখন আপনার ওই 20টার ভিতর থেকে খুঁজে বের করতে হবে এই 100টার ভিতরে ওই 20টার কোনটা কোনটার সাথে মানে কানেক্টেড, সেভাবে কিন্তু আপনার খুঁজে দুটোকে সমন্বয় করে আপনার কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা, বা কোথায় কোনটা কোন কোন ক্রেডিট নোটটা কোন ইনভয়েসের জন্য অ্যাপ্লাই করা হবে সেটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে। সে কাস্টমার, সেই ইনভয়েস, সেটা খুঁজে বের করে তারপর আপনাকে পাঠাতে হবে, এখানে তো এক জায়গায়। এখন দেখেন, ধরেন এরকম থাকতে পারে যে ওই যে আপনার রিটার্নের জন্য আলাদা একটা শিট দিল, সেখানে শুধু ইনফরমেশন আছে 16 ডিসেম্বর ক্রিস স্মিথ
ইনভয়েস নাম্বার হয়তো লেখা থাকলো বা নাও থাকতে পারে, কৃষি স্মিথ দেওয়া থাকলো 16ই ডিসেম্বরের, এটা ব্যাক পাঠানো হয়েছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট প্রোডাক্ট কোয়ান্টিটি 1, ট্যাক্স দেওয়া নাই, ডিসকাউন্ট দেওয়া নাই, এরকম থাকলো। তাহলে আপনার মূল যে ট্রানজেকশনটা সেটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে সেইটায় কোনো ট্যাক্স বা ডিসকাউন্ট ছিল কিনা এটা চোখ খুলে দেখতে হবে। এখানে দেওয়া নাই মানে যে ধরে নিলেন এটা ট্যাক্স বা ডিসকাউন্ট মনে হয় কিছু ছিল না, তাহলে কিন্তু ভুল হবে। তার মানে আপনার রেফারেন্স খুঁজতে হবে যে কোন রেফারেন্সের বা কোন ট্রানজেকশনের আলোকে এই ট্রানজেকশনটা আমার এখন একটা আমি করতেছি, অ্যাডজাস্টমেন্টটা করতেছি। ওকে, তাহলে আমার এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1 এটা দিয়েছি, ট্যাক্স কত ছিল 10%, ডিসকাউন্ট 4%, তাহলে এটাও এখানে দিতে হবে। রিটার্ন করব মানে সেভাবে করতে হবে, ট্যাক্স 10% আর ডিসকাউন্টে এইখানে আছে পার্সেন্ট আর ভ্যালু, তাহলে আমি পার্সেন্ট দিব। এখানে কিন্তু পপ আপ আর এক রকম, ওইখানে ছিল টাকা আর পার্সেন্ট অন্যরকম ভাবে ছিল, আর এখানে কিন্তু পার্সেন্ট আর ভ্যালু আলাদা আলাদা আছে, এইভাবে সিলেক্ট করতে হবে। করে পার্সেন্ট যখন তখন 4 দিয়ে দেন, পার্সেন্ট চিহ্নটা অটো হয়ে যাবে। ওকে, তাহলে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখন আমার কি করতে হচ্ছে, ডেট টেট সবকিছু দিয়েছি, দিয়ে এটা মানে ক্রেডিট অ্যামাউন্টটা এখান থেকে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। দিয়ে আমি এখানে সেভ অ্যান্ড সেন্ড না দিয়ে এখানে ক্লিক করে ড্রপ ডাউনে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এগুলো ওইখান থেকে যদি আমার আসতো তাহলে আমার দেখাতে যে কত সুবিধা হতো, আপনারও বুঝতে সুবিধা হতো ওভারভিউতে। ঠিক আছে, যাক, যখন আসতেছে না তখন কিছু করার নাই। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে ক্রেডিট নোট করবো। এবার রিসিভ পেমেন্ট, রিসিভ পেমেন্টের জন্য এই যে এক্সেল শিট আছে, এখানে আছে সেলস রিসিপ্ট, ও সরি, এই সেলস রিসিপ্ট পরে রিসিভ পেমেন্ট। এই যে আমি যে বাকিতে বিক্রি করছি একটা তো রিটার্ন দিলাম, একটা আমার কাছে রিটার্ন আসলো, আমি অ্যাডজাস্ট করলাম ক্রেডিট নোটের মাধ্যমে। এখন ডিউ যে পেমেন্ট ছিল সেটা আমি রিসিভ পেমেন্ট কিভাবে করব। এখন ওই যাই আমি করতে যাচ্ছি না কেন, মূল কথা এই যে ওভারভিউতে যদি ওই ট্রানজেকশনটা শো হতো তাহলে ওইটার পাশে যেমন আইকন থাকে কি, যে ইনভয়েস থাকে, ইনভয়েস নাম্বার এত, এর পাশেই একটা মানে বাটন থাকে যে রিসিভ পেমেন্ট। তার মানে এই ইনভয়েসটা মানে বাকিতে হয়েছে ইনভয়েস, সেইটার পাশে ক্রিয়েট মানে কুইক ক্রিয়েট বাটন থাকে যে রিসিভ পেমেন্ট, যে এই ইনভয়েসটাকে রিসিভ পেমেন্টে কনভার্ট করেন। অর্থাৎ কাস্টমার আপনাকে টাকা দিয়েছে সেটা আপনি ট্রানজেকশনটা রেকর্ড করেন, তার জন্য একটা আলাদা বাটন থাকে ওই ট্রানজেকশনের পাশেই। কিন্তু এখন তো সেভাবে আমরা করতে পারতেছি না, কাজেই আমাদের প্লাস নিউ থেকে আমরা কোথায় যাব, এখান থেকে যাচ্ছি রিসিভ পেমেন্টে। ঠিক আছে, রিসিভ পেমেন্টে। আর সেলস রিসিপ্ট হচ্ছে নগদে বিক্রি, রিসিভ পেমেন্ট আর সেলস রিসিপ্ট কিন্তু দুটোই আলাদা। রিসিভ পেমেন্ট হচ্ছে আপনি বাকিতে যে বিক্রিগুলো করছেন অর্থাৎ ইনভয়েস করছেন, সেটা টাকা যখন আপনাকে কাস্টমার দিচ্ছে বা আপনি যখন সেই টাকাটা বুঝে নিচ্ছেন সেটা হচ্ছে রিসিভ পেমেন্ট, অর্থাৎ ইনভয়েসের আলোকে টাকা যখন বুঝে পাচ্ছেন সেটা রিসিভ পেমেন্ট। আর যখন আপনি সম্পূর্ণ নগদ টাকায় বিক্রি করছেন তখন সেলস রিসিপ্ট, সেটা আমরা আলাদা করব। তাহলে আমরা এখন কি করব, যে ওই ইনভয়েসটা একটা আমরা বাকিতে বিক্রি করছি, সেই বাকিতে বিক্রি করার একটা প্রোডাক্ট আমার ব্যাকও আসছে, এবার করব সেই ট্রানজাকশনটার বাকি যে টাকা আমরা পাবো, ব্যাক ট্যাক বাদে যে টাকাটা পাবো সেটা রিসিভ পেমেন্ট করব। তাহলে আমরা এখান থেকে রিসিভ পেমেন্টে ক্লিক করলাম, করে কত তারিখে, এটা হচ্ছে 20 ডিসেম্বর। একবার হচ্ছে 60% পেয়েছি, অর্থাৎ রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 60% পেয়েছি কিসে, চেকে, এবং জমা দিয়েছি কিসে, আনডিপোজিটেড ফান্ডে। ঠিক আছে, অর্থাৎ এখনো কোনো আনডিপোজিটেড ফান্ড বলতে কি, যে আপনি ধরেন ক্যাশে রাখছেন, এখনো ব্যাংকে জমা দেন নাই, এই চেকটা, চেকে নিয়েছেন, চেকটা আপনার ড্রয়ারে আছে, অফিস ড্রয়ারে আছে, এখনো ব্যাংকে জমা দেন নাই। যতদিন ব্যাংকে না জমা দিবেন ততদিন ওইটা স্ট্যাটাস থাকবে আনডিপোজিটেড ফান্ড। আমরা পরে আনডিপোজিটেড ফান্ড থেকে কিভাবে ব্যাংক ট্রান্সফার করতে হয় সেটাও আমরা দেখব, আলাদা আলাদা ক্লাস প্রত্যেকটারই আছে। তাহলে আমরা এখন রিসিভ পেমেন্ট করব কত, 20 ডিসেম্বর 2022 তারিখের। এখানে আগে ডেটটা দিব, সবসময় ডেটটা একটু সেন্সিটিভ, তো ডেটটা একটু ভালোভাবে মানে শিওর দিয়েছেন কিনা সেটা দেখবেন। 20 ডিসেম্বর 2022। এখন কাস্টমারকে, কাস্টমার ক্রিস স্মিথ, এটা কপি করে নিয়ে আসি। ওকে, এই কাস্টমার এখন এখানে বসানো লাগতো না, যদি কিনা ওই ট্রানজাকশন গুলো শো করতো, ওর পাশ দিয়ে ক্লিক করেই করা যেত। এখানে আনলাম। এখন দেখেন ওই কাস্টমারের সাথে কি কি ট্রানজাকশন আছে ইতিপূর্বে চলে আসছে, যে আপনি এখন রিসিভ পেমেন্ট করবেন কোনটার আলোকে, কোন রেফারেন্সের আলোকে রিসিভ পেমেন্ট, আন্দাজে? অবশ্যই না। এই যে ইনভয়েস 1001, এই দিনে বিক্রি করছিলেন কত, 8360 টোটাল। কিন্তু পরে যে এই 8360 টাকার থেকে বা 8360 জিবিপি থেকে এই যে 929.28 এটা মাইনাস হয়ে গেছে এই যে ক্রেডিট নোটেরটা। তার মানে এখন টাকা পাচ্ছেন কত, 7470, সরি 7430.72 এই জিবিপি পাচ্ছেন। তার মানে অটো অ্যাডজাস্ট করে নিয়েছে কুইক বুক যে টোটাল পাইতা 8360 জিবিপি, সেখান থেকে তুমি একটা প্রোডাক্ট রিটার্ন করছো, মানে সরি তোমাকে একটা প্রোডাক্ট রিটার্ন করছো তোমার কাস্টমার, সেটা তুমি অ্যাডজাস্ট করছো।
অ্যাডজাস্ট করলে এই টাকাটা বাদ হয়ে গেছে। কোন টাকা থেকে? এই টাকা থেকে এই টাকাটা বাদ হয়ে গেছে, যে এই প্রোডাক্টের টাকা তো আমি তখন পাচ্ছি না, প্রোডাক্ট আমাকে ফেরত দিয়েছে। তাইলে এই টাকা থেকে এইটা মাইনাস হওয়ার পরে আমি এখন টোটাল টাকার কাছে পাইতে যাচ্ছি ৭,৪30.72, এই অ্যামাউন্টটা। তাহলে কাস্টমার সিলেক্ট করছি, ডেট কবে পেমেন্ট দিচ্ছে এটা সিলেক্ট করছি, পেমেন্ট মেথড কি? পেমেন্ট মেথড চেক। কোথায় পেয়েছি? এই যে চেক, রেফারেন্স চেক। এখন রিসিভ বাই চেক, কিন্তু জমা হচ্ছে কোথায়? আনডিপোজিটেড ফান্ড। যে কোনো আপনার মানে এই এই ধরনের যে আপনার যে ইনভয়েস বা সেলস যাই করেন, টাকার যখন হিসাব করবেন যে আমি ইনভয়েস করছি, বাকিতে বিক্রি করছি, তখন টাকা পয়সার হিসাব আসে নাই। কিন্তু এখন আমাকে টাকা বুঝে দিচ্ছে। এক হচ্ছে আমি কোন মেথডে পেমেন্টটা নিচ্ছি, চারটা ডিফল্টে আছে, আমরা আরো অ্যাড করব। ধরেন স্বাভাবিক বাংলাদেশের লোকেশনে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য যে ইয়েগুলো আছে, তারপরে বাইরের দেশে পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপ, তারপরে আরো যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, ওয়াইজ, এগুলো যদি আমরা অ্যাড করি, কিভাবে অ্যাড করব, কোথা থেকে অ্যাড করবো, এগুলো দেখবো। কিন্তু প্রত্যেকটা কুইক বুকস অ্যাকাউন্টে এই চারটা থাকবে প্রত্যেক দেশে: ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট। ক্যাশ তো বুঝতেছেন যে নগদে টাকা দেওয়া হাতে। চেক, এটা তো চেক ইস্যু করা ব্যাংকের। ক্রেডিট কার্ড, যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করা। আর ডিরেক্ট ডেবিট হচ্ছে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া। চেক দিলাম না, ক্যাশ দিলাম না, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করে দিলাম, এটা হচ্ছে ডিরেক্ট ডেবিট। তা আমাদের এখানে বলা আছে চেক। রেফারেন্স নাম্বার ধরেন কথার কথা এখানে দেওয়া নাই, তারপর আমি দিচ্ছি, দেখি দেওয়া আছে কিনা একটু দেখি। না, দেওয়া নেই। কেমন থাকবে? ধরেন চেক নাম্বারটা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেফারেন্স থাকে, চেক নাম্বার এরকম কিছু থাকে, ঠিক আছে, ওই দেশের ফরম্যাট অনুযায়ী থাকে। এবার ডিপোজিট টু কোথায়? আমার তো এখানে কি লেখা আছে? চেক আনডিপোজিটেড ফান্ড। এখন ডিপোজিটেড টু আমার ডিফল্টে যে ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, সেটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমি কি এটা দিব? এটা দিলে তো ভুল হবে, কারণ এখনো তো আমরা ব্যাংকে জমা দিই নাই। তাহলে আমরা কি করব? এই আনডিপোজিটেড ফান্ডটা সব চার্ট অফ অ্যাকাউন্টে থাকে, মানে সব কুইক বুকসে, সব কোম্পানিতে। যখন আপনি কোম্পানি সেট আপ করেন, ওই যে ডিফল্টে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট থাকে না, এগুলো চলে আসে। তার মানে আপনার আনডিপোজিটেড ফান্ড চার্ট অফ অ্যাকাউন্টে আলাদা ম্যানুয়ালি নিজের অ্যাড করা লাগবে না, এটা অটো থাকবে। তাহলে কি করব? আনডিপোজিটেড ফান্ডে ক্লিক করে দিলাম। তার মানে এটা দ্বারা প্রমাণ করে যে আমি চেক পেয়েছি, চেকটা তো ব্যাংকে জমা দেওয়া কথা বা ব্যাংক থেকে ভাঙানো কথা বা যা কিছু এরকম। তা সেক্ষেত্রে আমি যখন ব্যাংকে জমা দিই তখন আনডিপোজিটেড ফান্ডে, আনডিপোজিটেড ফান্ডে বলতে ওই যে বিজনেস ওনার, ওনার পকেটে থাকতে পারে, ওনার ড্রয়ারে থাকতে পারে, অর্থাৎ ব্যাংক পর্যন্ত যায়নি। যতক্ষণ ব্যাংক পর্যন্ত না যাবে ততক্ষণ এটা আনডিপোজিটেড ফান্ডে থাকবে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আনডিপোজিটেড ফান্ডে যে কোনো ফান্ড থাকা দীর্ঘদিন এটা উচিত না, এটা উচিত না। এটা যত দ্রুত সম্ভব ব্যাংকে দেওয়া উচিত, মানে এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলে। তা সেক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা কিন্তু একটু এক্সপ্লেন করা হয়। যে কোনো স্ট্যান্ডার্ড, যতগুলো স্ট্যান্ডার্ড আছে অ্যাকাউন্টিং এর, সেগুলোতে এটা একটু বলা হয় যে আনডিপোজিটেড ফান্ডে দীর্ঘদিন কোনো ফান্ড থাকা উচিত না। ওকে, তাহলে দিলাম এটা। দেওয়ার পরে আমার সবকিছু ঠিকঠাক থাকলো। আমার এখন যে টাকাটা আমি পাচ্ছি তার কত পার্সেন্ট? তার হচ্ছে এখানে বলতেছে 60%। তাহলে কোন টাকার? মূল যে ইনভয়েস ছিল এই টাকা 60% না, এই টাকা থেকে তো এই অ্যামাউন্টটা বিয়োগ হয়েছে ক্রেডিট নোটের, তাইলে আমি কত পাইতে যাচ্ছি? এখন আমি এই যে কাস্টমার ব্যালেন্স বলতে এই টাকাটা পাইতে যাচ্ছি। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে এখন আমি যদি দেই যে এটা 60%, ধরেন আমি এটা পেস্ট করলাম এখানে, এই টাকাটা দিলাম, দিয়ে এর 60%, এই টাকাটা আমি এখন পাইতে যাচ্ছি। ওকে, এখন এটা দুইভাবে করতে পারেন। দুইভাবে বলতে কি, যে এই যে মূল টাকা, এই মূল টাকা যে আমার ইনভয়েস হয়েছে তার 60% করলে তো আমার এখানে হচ্ছে না, কারণ এই অ্যামাউন্টটা তো আমার এই মূল টাকাতে অলরেডি মাইনাস হয়ে এই ফিগারটা আছে। তাহলে এই ফিগারের উপরেই কিন্তু আমার 60% হবে। আমি যদি এইটার 60% ধরি তাহলে আমার ভুল হবে, ঠিক আছে। আমরা এইটার 60% ধরবো। ধরে তাহলে আমি পাইলাম কত? এই যে 4,458.43, এটা আমি নিলাম, নিয়ে কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করে আমি এইখানে পাঠায় দিলাম। বা এখান থেকে আরেকটা ফর্মুলা আছে, কিরকম? এটা তো দেখলেন ক্যালকুলেটর ফর্মুলা, আর এইখান থেকে যদি আমি এটা কপি করি যে আমি কত পাইতে যাচ্ছি এখন, ক্রেডিট নোট টোট সব বাদ দিয়ে, রিটার্ন বা যা কিছু আছে এখানে অ্যাডজাস্টমেন্ট সব বাদ দিয়ে আমি এই টাকাটা পাইতে যাচ্ছি, তাহলে এটাকে আমি কপি করলাম এখান থেকে। কপি করে এই ব্ল্যাঙ্ক স্পেসে আমি পাঠায় দিলাম যে অ্যামাউন্ট রিসিভড, এইখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, এখানে পাঠায় দিলাম। পাঠায় দিয়ে এখানে যে টাকাটা আছে, ধরেন 7,430.7
7-2। এখন এই 7-2-র পিছনে যে আমি শিফট চেপে ধরে 8-এর পরে ক্লিক করলাম, মানে কিবোর্ডে, তার মানে স্টার দিলাম, স্টার। ঠিক আছে, অর্থাৎ এটা আপনারা জানেন যে পিসিতে বা ল্যাপটপে আপনার স্টার চিহ্ন মানে এটা গুণ করার চিহ্ন। ঠিক আছে, তাহলে আমি দিলাম 7-2-র পরে স্টার, এখানে কিন্তু লাল দেখাচ্ছে। এখন আমি কি দিব, 6-0, এবার দিব শিফট চেপে ধরে 5-এর উপরে ক্লিক, অর্থাৎ পার্সেন্ট বসাবো, পার্সেন্ট বসালাম। খেয়াল করেন কি কি বসিয়েছি দেখেন, টোটাল এই ফিগারটা কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে স্টার অর্থাৎ গুণ চিহ্ন, এরপরে কত পার্সেন্ট, 60%। পার্সেন্ট চিহ্ন কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, তা না হলে কিন্তু আসবে না। এটা দিলাম না, দিয়ে আমি যেই বাইরে ক্লিক করব, আমার কিন্তু এই অ্যামাউন্টটা এক্সাক্ট 60% ক্যালকুলেট করে এখানে চলে আসবে। এটা সব থেকে ভালো যে ইনস্ট্যান্ট আপনার ক্যালকুলেটর লাগবে না, এখানেই আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু পার্সেন্ট চিহ্ন এবং গুণ চিহ্ন যেটা স্টার চিহ্ন, এটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, আবার জানো এখানে দিতে যে আবার ভুল, যে না 7-2-র পরে দিবেন, 2-র লাস্টে দিবেন, দেখা যাচ্ছে যে 7 আর 2-র মাঝখানে স্টার চিহ্ন পড়ে গেল। ঠিক আছে, এরকম হলে কিন্তু হবে না। যাক, তাহলে এটা দিলাম, তাহলে 60% আমার হয়ে যাচ্ছে। এখন আমি 7 ক্লোজ করব। ডেটটা কিন্তু আমি দিয়েছিলাম 20 তারিখ। ওকে, রিসিভ পেমেন্ট। এখন আমরা এখানে সেলসে কিছু দেখতে পারতেছি না বিধায় আমরা বুঝতে পারতেছি না, তাইলে আর না হলে এখানে লেখা থাকতো পার্শিয়ালি। ঠিক আছে, অর্থাৎ ওই ওই ইনভয়েসের পার্শিয়াল পেমেন্ট আমরা নিয়েছি সেটা দেখা থাকতো, সেই স্ট্যাটাসটা এখানে দেখা যেত। ওকে, এবার কি করব, বাকি যে পেমেন্টটা আছে 22 ডিসেম্বর, আর 2 দিন পরে বাকি 40%। ওকে, তাহলে আমরা এটাও কিন্তু চেকে এবং আনডিপোজিটেড ফান্ডে, তাহলে আমরা একই কাজ করব। কোথায় যাব, এখানে যে ক্রিয়েটে যে রিসিভ পেমেন্টে যাব, কাস্টমারকে কৃষি স্মিথ, আবার কিন্তু এবার কিন্তু এই এই রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কত আছে, এইটা এটা আমরা দেখা যাচ্ছে, তার মানে 60% নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি আছে এই 40%। তাহলে এখানে আর পার্সেন্টেজ করার দরকার নাই, শুধু ডেটটা হবে কি, এটা হবে 22 তারিখ। পেমেন্ট মেথড কি হবে, চেক। এখানে যদি রেফারেন্স নাম্বার আপনাকে দেয়, আমি উদাহরণস্বরূপ আপনাকে দিয়ে বোঝাচ্ছি, আর যদি না দেয় আপনি কিছু দিবেন না, কারণ এটা তো আপনি আন্দাজে দিবেন না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে কেমন ধরনের রেফারেন্স নাম্বার এখানে থাকতে পারে। আর এখানে চেক, আর এখানে অবশ্যই যদি ব্যাংক অফ ইংল্যান্ড চলে আসে, মেট্রো ব্যাংক চলে আসে, পেপাল চলে আসে, আপনি আনডিপোজিটেড ফান্ড দিবেন। আর যেখানে যেখানে ওই ব্যাংকগুলো উল্লেখ করতে হবে, সেই রেফারেন্স ধরে কাস্টমার, সরি, আপনার ক্লায়েন্ট আপনাকে যে ডাটা দিবে সেই আলোকে যে ডিপোজিট কোথায় হবে সেটা আপনি অ্যাড করবেন। তাহলে আমি এটা দিলাম, দিলে এখানে অ্যামাউন্টটা কত, আগে আপডেটের আগে কিন্তু এখানে অ্যামাউন্ট থাকতো, দেওয়া থাকতো যে আমি কত পাইতে যাচ্ছি, এইখানে যে অ্যামাউন্টটা সেটা এই ঘরের ভিতরেও কিন্তু দেওয়া থাকতো আপডেটের আগে, কিন্তু এখন কিন্তু আর দেওয়া থাকে না। আচ্ছা, এখন এইটা আমি পাইতে যাচ্ছি, এটা পুরো টাকাটা আমি এখানে বসাই দিব, কারণ এখানে আর পার্সেন্টেজ হচ্ছে না। কেন হচ্ছে না, যে এইটাই আমি নিট পাইতে যাচ্ছি। ওকে, তাহলে এই ইনভয়েসের সাথে আর কি কি কানেক্টেড আছে, এটা টিকমার্ক দেওয়া মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে, এই যে আপনি ট্রানজেকশনটা রেকর্ড করতেছেন এইগুলো এর সাথে অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আর যখনই টিকমার্ক উঠায় দিবেন তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না এবং এটা ভুল হবে। এই টিকমার্ক কুইক বুকস কিন্তু এখানে অ্যাড করেই দিয়েছে, আপনার ম্যানুয়ালি দেওয়া লাগবে না। মানে কুইক বুকসের এখানে মানে ফাংশনালিটি গুলো এরকম যে কোনটার সাথে কোনটা রিলেটেড সেটা, মানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কোনটা কোনটা নিজের করতে হতো সেটা সে অলরেডি অনেক কিছু অটোমেশন করে রাখে আগে থেকে। ওকে, তাহলে এটা আমরা দিলাম, ডেটটাও দিয়েছি কিনা, আবার ডেটটা কিন্তু বারবার রিভিউ করব, ভুল ম্যাক্সিমাম হয় কিন্তু ডেটে। তাহলে এখানে সব দিলাম, এখানে আর কিছু নাই, সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এই ইনভয়েসটার আমাদের পেমেন্ট হয়ে গেল। এখন এখানে কিছু দেখতে পাচ্ছি না, যদি দেখা যেত তাহলে এখানে লেখা থাকতো যে এটা কনভার্টেড। ঠিক আছে, বা সরি, কনভার্টেড তো লেখা থাকলো এস্টিমেট থেকে ইনভয়েস করলে, আর এখানে ফুল পেইড, এখানে আমরা সেই ট্রানজাকশনটার পাশে দেখতে পারতাম, টিকমার্ক থাকতো এবং পেইড এরকম স্ট্যাটাস দেখতে পারতাম। যাক, এখন তো আমরা দেখতে পারতেছি না। তাহলে রিসিপ্ট পেমেন্ট এই গেল, এবার সেলস রিসিপ্ট যে আমি নগদ, সম্পূর্ণ নগদে বিক্রি করবো, সেটা কিভাবে করব। এই দেখেন সেলস রিসিপ্ট 1, সেলস রিসিপ্ট 2টা দেওয়া আছে, আর ইনভয়েস কিন্তু এখানে 6টা 7টা দেওয়া আছে, আপনারা এটাগুলো প্র্যাকটিস করবেন। সেলস রিসিপ্ট 1, এখানে আমি সম্পূর্ণ নগদে, দেখেন এখানে রিসিপ্ট বাই চেক ব্যাংক অফ ইংল্যান্ড, এখানে কিন্তু কোনো ইস্যু নাই, কোনো টার্ম নাই, অন্য কোনো কিছু লেখা নেই, মানে রিসিপ্ট বাই চেক ব্যাংক অফ ইংল্যান্ড, তার মানে বুঝতে হচ্ছে এখানে সম্পূর্ণ নগদে এই বিক্রিটা হয়েছে। এখানে 5টা 6টা প্রোডাক্ট বিক্রি হয়েছে যেটা সম্পূর্ণ নগদে, কাস্টমারকে গায়ত্রী কিনি। এটাকে কপি করলাম। এখন আমরা কি করব, কুইক ক্রিয়েটে যে সেলস রিসিপ্ট, সেলস রিসিপ্ট এটা হচ্ছে সম্পূর্ণ নগদে। এখন এইটাই কিন্তু আগের মতো পপ আপ আছে। ঠিক আছে, এখানে চেঞ্জ খুব বেশি কিছু চেঞ্জ হয়নি, আগের মতো কিছু পপ আপ আছে কিন্তু নতুনত্ব এসেছে। এখানে গায়ত্রী কিনিতে দিলাম, সিলেক্ট করে দিলাম, দিলে ডেট কত, 26 ডিসেম্বর 2022, 26 ডিসেম্বর 2022 দিলাম। লোকেশন টন এগুলো এখন না, এগুলো আমাদের
এনাবেল করব, তারপরে কাজ করব। আচ্ছা, এবং শিপিং ডেট কিছু দিচ্ছি না। মিটিং ইজ বিন ট্রান্সক্রাইবড। ট্রান্সক্রাইব বলতে কি বলে? আচ্ছা, এখন আমাদের দিতে হবে ডেট। ডেটটা কোথায়? এই যে, সরি, সেলস রিসিভ ডেট। আচ্ছা, 26 তারিখ দিয়েছি। এখানে শিপিং ডেট, যদি শিপিং কোনো কিছু ইস্যু আসে তাহলে শিপিং এর সবকিছু এনাবেল করবেন, না হলে এরকম ব্ল্যাঙ্ক থাকুক সমস্যা নেই। এখানে আমার প্রোডাক্ট দিতে হবে, মেডিকেল সোশ্যাল সার্ভিস, মানে এটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। আগের যেগুলো করছি প্রোডাক্ট ওরিয়েন্টেড, আমি প্রোডাক্ট সার্ভিস দুটো দিয়ে করব। এখন দেখেন, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা ফার্মাসিউটিক্যাল ডাটাবেজে কেন করি। ফার্মাসিউটিক্যালে আপনার সার্ভিস প্রোডাক্ট দুটোই করা যাবে, দুটো ফিল্ডে আপনি দক্ষ হবেন। ই কমার্স বুক কিপিং যদি করি, সেক্ষেত্রে আপনি শুধু প্রোডাক্ট দিতে পারবেন। ই কমার্সে তো সার্ভিস দিচ্ছেন না, তাহলে তো ওটা সার্ভিস ওরিয়েন্টেড হলো না। তাহলে ই কমার্সে করলে কি হচ্ছে, শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড কাজ করা হচ্ছে। তারপরে অনেক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনে সেখানে শুধু সার্ভিস দেওয়া হয়, প্রোডাক্ট নাই। আর এই ডাটাবেসটাই বা এই ফার্মাসিউটিক্যালে বুককিপিং এ মার্কেট শেয়ারটাও সেই লেভেলে আছে, এবং প্রোডাক্ট সার্ভিস দুটো নিয়ে আমরা কাজ শিখতে পারি। কিন্তু ওই ধরনের যে যে বিজনেস গুলো শুধু প্রোডাক্ট ওরিয়েন্টেড, সেটা আমরা শুধু প্রোডাক্ট নিয়েই প্র্যাকটিস করতে পারবো। আর যেটা শুধু সার্ভিস ওরিয়েন্টেড, সার্ভিস করতে পারবো। আর এইটাই এই ফার্মাসিউটিক্যালে বা মেডিকেল এই সেগমেন্টে আমরা দুটোতেই, প্রোডাক্ট সার্ভিস দুটোতেই সমান দক্ষ হতে পারবো। ঠিক আছে, তাহলে মেডিকেল সোশ্যাল সার্ভিস, এটা কিন্তু আমি সার্ভিস দিয়ে দেখাচ্ছি। এটা আমি কি করব, প্রোডাক্ট বা সার্ভিস এখানে দিলাম, মেডিকেল সোশ্যাল সার্ভিস। এই যে আমার অ্যাড করা আছে, ক্লিক করে দিলাম। টাকা কত কি সব দেওয়া আছে, শুধু কোয়ান্টিটি কত, 5, ট্যাক্স কত, 10%। 5 বলতে কি, এখানে আওয়ারলি রেট কিন্তু, ঠিক আছে। ধরেন আওয়ারলি কত, 150, 150 জিবিপি পার আওয়ার মেডিকেল সোশ্যাল সার্ভিস, এই সার্ভিসটার ভ্যালুয়েশন আওয়ারলি 150 জিবিপি। কোয়ান্টিটি 5 মানে 5 ঘন্টা, কোনো একজন এমপ্লয়ি দিয়ে এই সার্ভিসটা দেওয়া হয়েছে 5 ঘন্টা পার আওয়ার, এটা এত। মানে উন্নত রাষ্ট্রে সব আওয়ারলি, আর আমাদের বাংলাদেশে তো দেখা যাচ্ছে মান্থলি বেশিরভাগ স্যালারি হয়, বা কন্ট্রাকচুয়াল যেটা যা হয় সেটা ডেইলি বেসিস বা কন্ট্রাকচুয়াল আলাদা। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম সব আওয়ারলি। ইভেন আপনি আপওয়ার্কে কাজ করবেন, আগে ফাইবারে ছিল না, এখন ফাইবারেও আছে আওয়ারলি কাজ করার স্কোপ। ঠিক আছে, আপনি যখন এই আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে যাবেন, আপনি দেখবেন সব আওয়ারলি রেটের গুরুত্বটা কত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সব আওয়ারলি। আচ্ছা, এটা দিলাম। আর ট্যাক্স দিব কত, 10%। আর একটা কি আছে, কেয়ার ফ্রম হোম হেলথ এইড, এটা 2, এবং এটা কোনো ট্যাক্স নাই, জিরো রেটেড ট্যাক্স। এখানে দিব, এটা অ্যাড করলাম। এখানে কোয়ান্টিটি 2, আর এখানে ট্যাক্স জিরো রেটেড। তারপরে উল্লেখ করতে হবে, এখানে ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু আপনার সেভ হবে না। ব্ল্যাঙ্ক রাখলে সেভ হবে না। ভ্যাট সব জায়গায় এখানে সিলেক্ট করতে হবে, যেটা যে পার্সেন্ট, যেটা জিরো সেটা জিরো, কিছু নেই যেটা জিরো। আর এক্সামটেড কথাটা কিন্তু সব জায়গায় না, কিছু কিছু বিশেষ ক্ষেত্রে এক্সামটেডটা আসবে, যদি আপনাকে মেনশন করে এক্সামটেড দিতে দিবেন, না হলে দিবেন না। আর এখানে যদি সার্ভিস ফিল্ডে যদি চান যে না আমি সাথে সাথে সার্ভিস ডেটটা উল্লেখ করে যাব, তার মানে এই ডেটটাই। এমন হতে পারে যে সেলস রিসিপ্টটা আপনি প্রস্তুত করতেছেন এই যে 26 তারিখ, কথা বুঝছেন, এটা তো 25 মানে আজকের ডেট হয়ে গেছে, সরি। ধরেন আপনি কি করতেছেন, যে সার্ভিসটা দিয়েছেন 2 দিন আগে, 2 দিন পরে এসে আপনি ইনভয়েস করতেছেন, এমন হতে পারে। মানে বা সেলস রিসিভ করতেছেন, হতেই পারে, পারে না? তো সেই জন্য কিন্তু এখানে সার্ভিস ডেটটা, ধরেন এই যে ডেটে আপনি সেলস রিসিপ্ট ক্রিয়েট করতেছেন, সেই ডেটের 2 দিন পরে এসে আপনি এটা রেকর্ড করতে পারেন। এই জন্য সার্ভিস ডেটটা যদি চান মেনশন করতে, করতে পারেন, এটা অপশনাল, ম্যান্ডেটরি না। এবার হচ্ছে পরেরটা, হোম মেকার, এটা 3/10 মেকার, এটা আছে 3। আর এটা হচ্ছে, আচ্ছা এটা রেটটা আছে, আর ট্যাক্স 10, অর্থাৎ 10%। ওকে, সমস্যা নেই। আমরা এই যে শুধু এখন যে পুরোনোটা দিয়ে করতেছি, মানে ট্যাগ, মানে যেগুলো আমার প্রোডাক্ট সার্ভিস অ্যাড করা সেগুলো দিয়ে করতেছি, ইস্যুটা এখানে না। আমরা নতুনগুলো দিয়েও অ্যাড করব, মানে ক্রিয়েট করব। সেটা সেলস রিসিপ্ট হোক, ইনভয়েস হোক, মানে কোনো প্রোডাক্ট আমার ডাটাবেজে অ্যাড করা নেই বা কোনো সার্ভিস ডাটাবেজে অ্যাড করা নেই, সেগুলো দিয়ে কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখব। কম্পেনিয়নশিপ, এটা কপি করলাম, 4টা 15%। কম্পেনিয়নশিপ দিলাম, এটা কোয়ান্টিটি 4 আওয়ার। আর এখানে ট্যাক্স হবে 15%, অর্থাৎ স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স মেবি, এই যে দিলাম। আর এগুলো আপনি যদি চান যে এই ডেটটা উল্লেখ করতে, আপনি করতে পারেন। এখানে 25 সাল দেখাচ্ছে, আপনি এটা দিবেন, এটা সবগুলো যদি দেন দিতে পারেন। ওকে, আর পরেরটা কি, লাস্টেরটা ভলেন্টিয়ার কেয়ার, কোয়ান্টিটি 2, ট্যাক্স 10% দিলাম।
কোয়ান্টিটি টু, সরি 3 হয়ে গেছে, টু ট্যাক্স 10%। দেখেন বিভিন্ন রকম ট্যাক্স, এখন এই ট্যাক্সের ভ্যালুয়েশন গুলো কিন্তু আলাদা আলাদা হবে। যে 10% ট্যাক্স, এখানে 5টা প্রোডাক্ট, এর 10% ট্যাক্স যেগুলোই, সেখানে টোটাল মানে 5টা প্রোডাক্টে, ধরেন 5টা প্রোডাক্টে 4টাতে, এখানে 4টাতে না, 3টাতে আছে 10%, একটাতে 15, একটাতে 0 রেটেড। এই তিনটার, যে 3টাতে 10% আছে, এই তিনটা 10% মিলে কিন্তু এই ট্যাক্স অ্যামাউন্টটা হবে। ঠিক আছে, মানে এই টাকা, ধরেন এই টাকার উপরে 10% ট্যাক্স, মানে এই টাকাটা, এই যে 151। এরপরে জিরো রেটেড, যেটা 600 টাকার উপরে, যে 600 টাকার যে অ্যামাউন্টটা, সেইটার উপরে জিরো রেটেড, তার মানে জিরো। এখানে 15% ভ্যাট অন 40, 40, ঠিক আছে। এখানে আপনার এইটার উপরে 15%, আর এই তিনটা মিলে 1510, অর্থাৎ এইটা, এইটা এবং এই লাস্টেরটা। মানে ক্যালকুলেশন করে যে আমি ট্যাক্স রাখতেছি 10%, কত অ্যামাউন্টের উপরে 10%, সেইটা এই তিনটা ফিগারকে যোগ করে তার উপরে 10%, এবং সেই 10%ও ক্যালকুলেট আলাদা করে দিচ্ছে। ঠিক আছে, এখন ডিসকাউন্ট এখানে কি ছিল? ডিসকাউন্ট কোনো কিছু ছিল নাই। যেখানে ডিসকাউন্ট থাকবে সেখানে দিবেন, না হলে দিবেন না। এবার রিসিভ বাই কি? চেক। পেমেন্ট গেটওয়ে কি? ব্যাংক অফ ইংল্যান্ড। ঠিক আছে, চেকিং অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে দিব, এই যে পেমেন্ট মেথডে দিব চেক। রেফারেন্সে যদি আপনার কোনো চেক নাম্বার থাকে সেটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ওকে, আর এখানে দিবেন কি, কোন ব্যাংকে বা কোন পেমেন্ট গেটওয়েতে আপনি নিয়েছেন, ডিপোজিট কোথায় হয়েছে, পেপালে, মেট্রো ব্যাংকে, নাকি অন্য কিছুতে, নাকি কোনো মোবাইল ব্যাংকিং এ, বিকাশ, নগদে। সাপোজ আমার ব্যাংক অফ ইংল্যান্ড, ওখানে মেনশন করাই আছে। যদি মেনশন করা না থাকে, আপনার সেই ক্লায়েন্টকে আপনার নক দিতে হবে, যেখানে চেক দেওয়া আছে, রিসিভ বাই চেক, কিন্তু কোনো মানে অ্যাকাউন্ট দেওয়া নেই যে কোন অ্যাকাউন্টে টাকাটা এসেছে, আপনি তাকে এটা বলবেন যে এখানে দেওয়া নাই, স্ক্রিনশট দিয়ে দিবেন। উনি আপনাকে আবার লিখে দিবে, কিন্তু ভুল দেওয়া যাবে না। দেওয়া নেই বিদায় যে ভুল দিয়ে দিব, মন যা চাইছিল তাই দিয়ে দেবো, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমার এটা আমি রেকর্ড করতেছি, ডেট টেট সবকিছু আরেকবার চেক করে নিব। আমি কিন্তু ডেট, প্রত্যেকটা ডেট ক্রস চেক করি। এটা কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে, কিন্তু ক্রস চেক করা এটা অবশ্যই জরুরি বিষয়। ঠিক আছে, এখন দেখেন এখানে টোটাল সাব, মানে এখানে সাব টোটাল হয়েছে এই ফিগারটা। ঠিক আছে, এরপরে ডিসকাউন্ট টাউন্ট কিছু নাই, শিপিং ট্যাক্স কোনো কিছু নাই, এবং ভ্যাট, তিনটা ভ্যাট আলাদা আলাদা করে এখানে বের করে লাস্টে সাব টোটালের সাথে ট্যাক্স সহ হয়েছে টোটাল, এবং অ্যামাউন্ট রিসিভড। এখন কিন্তু আর ডিউ বলতেছেন, অ্যামাউন্ট রিসিভড, তার মানে এটা আপনি সেলস রিসিভ করছেন যে সম্পূর্ণ নগদে, আর ব্যালেন্স ডিউ 0। ওকে, পূর্ণাঙ্গ একটা সবকিছু আপনি ডিটেল পেয়ে যাচ্ছেন। আর এখানে ইমেইল কিন্তু এই এই যে আপনি যখনই সেলস রিসিপ্টটা করতেছেন, যখনই সেভ করবেন, তখন এই মেইলে একটা চলে যাবে, এই কপিটা, অর্থাৎ সিসিতে এই মেইলটা রাখা আছে, প্রত্যেকটা কাস্টমারের মেইলটা সিসিতে থাকবে। ঠিক আছে, যখনই আপনি জেনারেট করবেন তারপর চলে যাবে, ওই যে আমরা দিছিলাম যে সেন্ড লেটার, যে ইনভয়েস করবেন তারপরে তার মেইলে চলে যাবে সেন্ড লেটার। ওকে, তাহলে এখানে আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেল। 1005, দেখি এখন আসছে কিনা। নাই, আসলে এখানেই ওপেন হয়ে যেত। দেখছেন অবস্থা। যাক, ওর মতো হোক। এরপরে কি আছে? সেলস রিসিপ্ট গেল, এবার রিফান্ড রিসিপ্ট। আমরা যদি কোনো কায়দায় মানে sorry, নগদে বিক্রি করি, নগদে বিক্রি করার একটা আমরা রেকর্ড করলাম সেলস রিসিপ্ট। এখন দেখা যাচ্ছে আরেকটা ট্রানজাকশন আমরা রেকর্ড করব, যেটা আমরা নগদে বিক্রি করছি। বিক্রি করার পরে আমরা টাকাও পেয়ে গেছি সাথে সাথে, এর জন্য তো নগদে বিক্রি করছি, তার জন্য সেলস রিসিপ্টের মাধ্যমে আমরা রেকর্ড করতেছি। এখন নগদে আমি বিক্রি করছি, যা বিক্রি করছি তার টাকা, সম্পূর্ণ টাকা পেয়ে গেছি, কোনো টাকা বাকি নাই। তারপরে যদি কাস্টমারের কাছে প্রোডাক্ট যাওয়ার পরে কাস্টমার বলে যে এই প্রোডাক্টটা ভেঙে গেছে, বা কোনো ডিসপুট, যে কোনো প্রবলেম করে এবং রিফান্ড ক্লেম করে, সেক্ষেত্রে আপনি কি করবেন? রিফান্ডটা কিভাবে রেকর্ড করবেন, এবং রেকর্ড মানে রিফান্ড তো রেকর্ড করবেন, এবং তার যে পেমেন্ট মেথড ব্যবহার করে সে আপনাকে টাকা পে করছিল, সেই পেমেন্ট মেথড, মানে সেই পেমেন্ট মেথডই দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় নাই, কিন্তু আপনার ডিফল্টে তো সেই পেমেন্ট মেথড সেই কাস্টমারের সেভ হয়ে থাকবে। আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছ থেকে টাকা নিয়েছিলেন, সেই অ্যাকাউন্টে সেই টাকাটা, সেই প্রোডাক্টের টাকা রিটার্ন দিবেন, এবং সেই প্রোডাক্টটা আপনি রিটার্ন পাঠালে, কাস্টমার আপনার কাছে রিটার্ন পাঠালে আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে সেটা দেখবো। এটা কোন টুলসের মাধ্যমে করতে হবে? নগদেরটা, যেটা ক্রেডিট নোট, ক্রেডিট নোটের ঠিক বিপরীত, একটা বাকিতে একটা নগদে, দুটোই ফেরত, কিন্তু বিপরীত কিসে, কোন অর্থে? নগদ আর বাকি অর্থে, কিন্তু জিনিস কিন্তু এক। সেলসের প্রেক্ষাপটেই ক্রেডিট নোট করা হয়, সেলসের প্রেক্ষাপটেই আপনার কিন্তু রিফান্ড রিসিভ করা হয়।
রিফান্ড রিসিপ্টটা নগদে বিক্রি করছেন সেই প্রোডাক্ট ফেরত আসলে সেটা রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করতে হয়। আর ক্রেডিট নোটটা বাকিতে বিক্রি করছেন সেইটা রিটার্ন আসলে ক্রেডিট নোটের মাধ্যমে করতে হয়। এই যে এইটা হচ্ছে ক্রেডিট নোট করছি আমরা বাকিতে বিক্রি কোনো প্রোডাক্ট ফেরত আসলে। আর এই রিফান্ড রিসিপ্ট করব নগদে বিক্রি করছি, নগদ টাকায় টাকা পেয়ে গেছি, তারপরে প্রোডাক্ট ফেরত আসলে। এখন আপনাদের যদি মনে হয় যে আমার একটা ক্রিটিক্যাল কোশ্চেন আছে, কি কেউ যদি আমাকে এই কোশ্চেনটা করেন যে ভাই আমি বিক্রি করছিলাম বাকিতে ইনভয়েসে, সাপোজ 30 দিনের দিন টাকা দিয়ে দিয়েছে, 30 দিনের দিন আমাকে টাকা দিয়ে দিয়েছে, বা 30 দিন না, আমার ধরেন 2 দিনের মাথায় টাকা দিয়েছে, যে আমি আজকে বিক্রি করছিলাম 2 দিন পরে আমি টাকা পেয়ে গেছি। ওকে, 3 দিনের দিন প্রোডাক্ট আমাকে ফেরত পাঠিয়েছে, তাহলে আমি কিভাবে রেকর্ড করব? কোশ্চেনটা একটু চিন্তা করে দেখেন। মানে আমি নিজে প্রবলেম ক্রিয়েট করে আবার সলিউশন দেওয়ার চেষ্টা করি, যে যাতে আপনার ওই যে কোশ্চেনটা আপনার মনে জাগে নাই সেটারও যেন উত্তর পান। যে আজকে আমি বিক্রি করছি বাকিতে কাস্টমারকে, 2 দিন পরে সে টাকা দিয়ে দিল, 3 দিনের দিন দেখলো তার মানে কোনো একটা প্রোডাক্টে প্রবলেম, সে আমাকে ফেরত পাঠালো। এখন আমি কোন টুলের মাধ্যমে রেকর্ড করব? অবশ্যই আপনি রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করবেন। কেননা যখন করছিলেন তখন ইনভয়েস, কিন্তু আপনি টাকা পেয়ে গেছেন, টাকা পাওয়া হয়ে গেলে তখন কিন্তু আপনার রিফান্ড রিসিপ্টের মাধ্যমে এটা রেকর্ড করতে হবে। তখন আমরা বলবেন যে না আমি ইনভয়েস করছিলাম টাকা পেয়ে গেছি, ইনভয়েস করলে তো তাহলে তো ক্রেডিট নোট করতে হয়, এটা তো আপনি বলে দিছেন। ভাই ব্যাপারটা এরকম না, বাকি টাকা এখনো পাওয়া হয়নি তার আগ পর্যন্ত আপনি ক্রেডিট নোটে করবেন, কিন্তু যদি বাকি টাকা একবার পাওয়া হয়ে যায় বা নগদে বিক্রি করা হয় তখন অবশ্যই রিফান্ড রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করবেন। রিফান্ড রিসিপ্ট, ওকে। তা আমরা এখন রিফান্ড রিসিপ্ট করব। রিফান্ড রিসিপ্ট করব, এখান থেকে আমি যাচ্ছি, সরি রিফান্ড রিসিপ্ট। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে তো আমার সেলসে কোনো কিছু শো করতেছে না, তার মানে এই যে যে কেবলমাত্র সেলস রিসিপ্টটা করছিলাম তার পাশ দিয়ে রিফান্ড রিসিপ্ট করা যেত, কিন্তু যেহেতু এখন সেখান থেকে করা যাচ্ছে না, তাহলে আমি ওইখানে যখন মানে সেলস ওভারভিউ দেখতেই পারতেছি না, কোনো ট্রানজেকশন এখানে আপডেট আসতেছে না, এখানে আসতেছে না। কাজেই আমার এখন কি করতে হবে, ডিরেক্ট রিফান্ড রিসিপ্ট করতে হবে। অর্থাৎ এই দেখেন এইখানে এই যে সেলস রিসিপ্ট টু রিফান্ড, এইটা দিয়ে আমি করতে গেলে আগে এই সেলস রিসিপ্ট কেবল একটা যেমন 5টা প্রোডাক্ট দিয়ে করছি, এখন আবার নতুন করে এরকম একটা করতে হবে। করার পরে ওই রিসিপ্টটা সেলস সেন্টারে ওপেন করলে তার পাশ দিয়ে দেখাতে হবে যে কিভাবে সেলস রিসিপ্টের পাশ দিয়ে রিফান্ড ক্লেম করা হয় বা রিফান্ড রিসিপ্ট ক্রিয়েট করা হয়। কিন্তু এখন তো সেলস সেন্টারই শো করতেছে না, তাইলে তো এই এই ট্রানজেকশনটা আমি যে দ্বিতীয় ট্রানজেকশনটা করব করে দেখাবো, একই সেলস রিসিপ্ট, হয়তো ওই আগেরটায় 5টা প্রোডাক্ট ছিল এখানে 3টা মানে 2টা প্রোডাক্ট, এইটা করে দেখাবো, দেখানোর পরে এটা এই যে পেমেন্টটা নিব এর আলোকে রিটার্ন করব, তার মানে একই কথা। তার মানে এইটা আবার নতুন করে রেকর্ড করে আবার এই রিটার্ন দেখানো, তার থেকে এই কেবলমাত্র যেটা সেলস রিসিপ্ট করছি সেইটার আলোকে রিটার্ন দেখালে সমান কথা হয়ে যায়। ওকে, তা আমি ধরেন এখান থেকে ডিরেক্ট রিফান্ড রিসিপ্টে চলে যাচ্ছি, কেবলমাত্র যে ইনভয়েসটা করছি তার আলোকে, সরি এই কেবলমাত্র যে সেলস রিসিপ্টটা করছি তার আলোকে আমি একটা রিফান্ড রিসিভ করে দেখাচ্ছি। আপনারা আশা করি আপনাদের কাজ করতে করতে তখন শো করবে না, এখন হয়তো আপডেট চলতেছে, তখন হয়তো আপনাদের শো করবে, এখন শো করতেছে না, সেটা শো করবে, এই যে এই সেলসে কিছু আসতেছে না এগুলো আপনাদের শো করবে, আপডেটের কারণে হয়তো করতেছে না। যেটা আমি বাংলাদেশে লোকেশনে ট্রায়াল দিয়ে দেখালাম যে বাংলাদেশে সেভ হচ্ছে, এখানেও যে ইতোপূর্বে এরকম হতো ব্যাপারটা এরকম না, হঠাৎ করে যে কোনো কারণ হইতেই পারে। তা সেক্ষেত্রে আপনারা দ্বিতীয়টা দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এই যে সেলস রিসিপ্ট টু রিফান্ড রিসিপ্ট এটা দিয়ে করবেন। আমি এই কেবলমাত্র যেটা সেলস রিসিপ্ট করলাম এই যে 5টা প্রোডাক্ট দিয়ে, এটা তো সার্ভিস, ও না হবে না, সার্ভিস দিয়ে হবে না, সরি ওটা দেখাতেই হবে, অন্যভাবে দেখাই। সার্ভিস তো আর রিটার্ন ওভাবে করা যাচ্ছে না, ঠিক আছে, এটা প্রোডাক্ট, সমস্যা নেই আমি দেখাচ্ছি। আচ্ছা এটা কাস্টমার, আমি একটু অ্যাড করে ফেলি দেখি। তাহলে আমরা আবার একটা সেলস রিসিপ্ট করব, সেলস রিসিপ্টে আসলাম, কাস্টমারকে আইভি হু এটা দিলাম, ডেট কত, 5 ডিসেম্বর 2022, 5 ডিসেম্বর, তারিখটা আবার একটু দেখি, হ্যাঁ 5 ডিসেম্বর 2022। বিষয় হচ্ছে এটা যে সার্ভিস দিয়ে একটা রেকর্ড করছি এটা তো মনে ছিল না, ডিসেম্বরের 5 2022। আচ্ছা এটা ডেট দিলাম, এখন কি করব, আগেরটা সার্ভিস ছিল কিন্তু সার্ভিসতে তো আর রিটার্ন দেখানো যাবে না, এখন প্রোডাক্ট দেখাতে হবে রিটার্ন, তাহলে মানে প্রোডাক্ট দিয়ে আগে একটা সেলস রিসিপ্ট তৈরি করা লাগবে। এই জন্য প্রথমে আমরা একটা সেলস রিসিপ্ট করতেছি, কপি করলাম প্রোডাক্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3 ট্যাক্স 10%, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3 ট্যাক্স 10%, ওকে।
এরপরেরটা কি আছে? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 7, ট্যাক্স 10%। কোয়ান্টিটি 7, ট্যাক্স 10%। ওকে, এটা দিলাম। রিসিভ বাই চেক ব্যাংক অফ ইংল্যান্ড, এখানে দিচ্ছি চেক। এটা নাম্বার দিচ্ছি না, নাম্বার এখানে মেনশন করা আছে কিনা দেখি, নাই, আমি দিচ্ছি না। এখানে ব্যাংক অফ ইংল্যান্ড দিলাম, দিয়ে এখানে আর কিন্তু কিছু দেওয়ার নাই, ট্যাক্স বা যা কিছু ছিল সব দিয়েছি। দিয়ে আমরা এখানে সেভ অ্যান্ড ক্লোজ করব। এই যে কেবলমাত্র যেটা করলাম, এই যে সেলস রিসিপ্ট 1006, কার সাথে করছি এটা? কার কাছে সেল করছি নগদে? আইভি হুক। এনাকে দিয়ে এবার রিটার্ন রিসিপ্ট করবো কিভাবে? 20 ডিসেম্বর, যে 5 তারিখে আমি সেল করছি, ধরেন 20 তারিখে যে কোনো কারণে, এতদিন গ্যাপ হইতে পারে, যে কোনো কারণে গ্যাপ হইতে পারে, বিজনেস পারপাসে গ্যাপ হইতে পারে, তো ধরে নেওয়া যায় যে না ওনার কিনছে ওই দিন, স্বাভাবিক। এই নেই ধরেন দেখা যাচ্ছে যে ইউকের কাস্টমার আর এটা ইউএসএ তে গেছে, তারপরে পেয়ে তারপরে রিটার্ন পাঠাইছে, হইতে পারে, স্বাভাবিক। এখন ডিস্টেন্সটা কেন হয়েছে? যে কাস্টমারের কাছে বিক্রি করছেন সে জানে, আর যে বিক্রি করছে সে জানে। এখন সেটা তো অবশ্যই, যে 15 দিন পরে একটা লোক আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে 15 দিন পরে ব্যাক দিচ্ছে, তা আমি যদি বিক্রি করে থাকি আমিও তো সেটা চেক করে নিব যে না প্রপার কোনো ইস্যুর কারণে ব্যাক দিচ্ছে কিনা, নাকি শুধু শুধু দিচ্ছে। তারপরে আমি তো অ্যাপ্রুভ না করলে তো আমি অ্যাড করতেছি না, তা আমি তো অবশ্যই জাস্টিফাই করব যে সেখানে তার ক্রিয়েটেড কোনো ইস্যু কিনা, নাকি আমার এখান থেকে যখন গেছে তখন থেকে এরকম ইস্যু ছিল, বা কন্টিনিউয়াসলি বিজনেস করতে যখন একটা মানুষ মানে উভয়ের সাথে, উভয় প্রতিষ্ঠানে বিজনেস হতে থাকে, তখন কিন্তু একটা মানে ট্রাস্ট ইস্যু থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলো খুঁটিনাটি বিষয় অবশ্যই একজন আরেকজনকে হেল্প করে। কাজেই আমরা এখন কি করব? এটা রিটার্নটা করব 20 ডিসেম্বর 2022, আর ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট, কিন্তু কাস্টমারকে, কাস্টমারের নাম হবে এই আইভি হু। তাহলে আমরা কোথায় যাব? প্লাসে যাব, প্লাসে যে রিফান্ড রিসিপ্টে যাব। রিফান্ড রিসিপ্ট, এখানে আমার কাস্টমারকে, যে কার কার সাথে রিফান্ড রিসিপ্ট ক্রিয়েট করব, আইভি হু, এটা দিব। দিলে এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে ডেটটা কত হবে? 20 তারিখ, ডিসেম্বর 20। ওকে, দিলাম। দেওয়ার পরে পেমেন্ট মেথড কি ছিল? যা যা পেমেন্ট মেথড ছিল তাই তাই দিচ্ছেন, এখানে সেটা মেনশন করবেন। দ্য চেক, এমন আছে যে না ওনাকে আপনি ক্যাশে রিটার্ন করছেন, করতেই পারেন। যেমন এখানে ইনফরমেশন কি ছিল? চেকে ব্যাংক অফ ইংল্যান্ডে চেক, মানে এইটাই আপনি অ্যাকসেপ্ট করছেন। ঠিক এখানে যদি নতুন কোনো কিছু সংযোজন না করা থাকে তাহলে এইটা দিয়ে আপনি আবার তাকে রিটার্ন, যেটা আপনার টাকা, প্রোডাক্টের টাকা, সেটা আপনি রিটার্ন করে দিয়েছেন, সেইটাই ধরে নেওয়া হয়। যদি কোনো ব্যতিক্রম থাকে তাহলে ক্লায়েন্টকে কোশ্চেন করতে হবে। কিন্তু এখানে মেনশন না দেখে তো আপনি বুঝবেন না যে না এটা রিসিভ করা হয়েছিল ব্যাংক অফ ইংল্যান্ডে, এটা দেওয়া হয়েছে ক্যাশে, রিটার্নটা ক্যাশে দেওয়া হয়েছে, বা রিফান্ড করা হয়েছে ক্যাশে, এটা তো মেনশন করা নাই। তো যদি এরকম কোনো কেস থাকে, ক্লায়েন্টের সাথে লাগে আবার কথা বলতে হবে। একটা প্রজেক্ট যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি করবেন, তখন ওই ক্লায়েন্টকে আপনার অন্তত 5-10 বার নক দিতে হবে, সেটা লং প্রজেক্ট হোক আর শর্ট প্রজেক্ট হোক। শর্ট প্রজেক্ট হয়তো এতবার বলা লাগে না, কিন্তু বড় ধরনের কাজ যখন আপনি করবেন তখন 5-10 বার কমিউনিকেশন মিনিমাম করা লাগবে, বিভিন্ন কারণে। কারণ ক্লায়েন্টদের ডাটা, আমরা যেমন প্র্যাকটিস ডাটা এত সুন্দর সাজানো গোছানো আছে, ক্লায়েন্টের ডাটা তো এরকম থাকে না, হজবরল মার্কা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এইটা দিব, প্রোডাক্টটা দিব এটা আমার, কাস্টমার দিলাম, ডেট দিলাম 20 তারিখ, আর রিফান্ড ফ্রম কোথা থেকে দেওয়া হয়েছে? ব্যাংক অফ ইংল্যান্ড থেকে, যেহেতু আরো নতুন কিছু মেনশন করা নেই। দেখেন যখন রিফান্ড ফ্রম দেওয়া, যে কোন অ্যাকাউন্টের থেকে রিফান্ড করা হয়েছে, সেই অ্যাকাউন্টে এখন কত টাকা আছে সেটাও কিন্তু ট্র্যাক করতেছে, ঠিক আছে? এই ব্যালেন্স ফিগারটাও কিন্তু এখানে ট্র্যাক হচ্ছে। এবার আমি দিব প্রোডাক্ট আর সার্ভিস, যেহেতু প্রোডাক্ট, আমি এখানে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট দিব, দিয়ে সিলেক্ট করে দিব। কত পিস? 2 পিস। ওকে, এখানে ভ্যাট কত ছিল? এবার অবশ্যই ভ্যাটটা ছিল কত, কি দেখি সেটা দিব। এই যে এই কোয়ান্টিটি 2, আর এখানে ভ্যাট কত ছিল? 10%, আর এখানেও 10% দেওয়া আছে। যদি এখানে 10% না দেওয়া থাকতো এইখানে, তাও কিন্তু আমার ওইখান থেকে ডাটাবেস দেখে দিতে হতো, ঠিক আছে? 10%। ওকে, সবকিছু ঠিকঠাক আছে, আমি এখন রিটার্নটা দিয়ে দেবো। সেভেন ক্লোজের পাশে ড্রপ ডাউনে ক্লিক করে সেভেন, ও সরি, সেভেন সেন্ড হয়ে গেল। সেন্ড করবো না, সেন্ড করবো না, আমি কেটে দিচ্ছি, সেভেন ক্লোজ করে দিচ্ছি। ওকে, ও সেন্ড অ্যান্ড ক্লোজ, আবার সেই সেন্ড অ্যান্ড ক্লোজ। যাক, ওই মেইল কার চলে গেছে, ঠিক আছে, ওই মেইলে চলে গেছে। তাহলে তো অবাক হয়ে যাবে কি হলো ঘটনা, আমার আমার আমি কোথায় কি কিনলাম, আমাকে রিফান্ড করলো, এই মেসেজ আসলো, এই যে এই মেইলটা। যাই হোক, আচ্ছা, তাহলে এটা আমাদের কিন্তু কিভাবে রিটার্ন করব, অর্থাৎ
রিফান্ড রিসিপ্ট কিভাবে করব, যে নগদে কেউ আমার কাছ থেকে কিনলে সেখানে মানে রিফান্ড রিসিপ্ট যেটা, সেটা কিভাবে করব সেটা দেখলাম। এখন আমাদের আজকে আছে কি বাকি, অলরেডি 11টা বেজে গেছে, আজকে একটু বেশি সময় চলে গেছে মাঝখানে। আচ্ছা, রাইট অফ ইনভয়েস, রাইট অফ কিভাবে করতে হয় ইনভয়েসকে। এখন রাইট অফ সম্পর্কে একটু সংক্ষেপে বলি। রাইট অফ কথাটা কি, যে ধরেন আপনি, আমরা আমরা ব্যাড ডেপ্টে একটা স্ট্যাটাস দেখতে পাই যে কোনো প্রতিষ্ঠানে। এখন ব্যাড ডেপ্টটা কি, রাইট অফ মানে কি, এই দুটো একটা একটার সাথে জড়িত। যে ব্যাড ডেপ্ট হচ্ছে এরকম যে না, আমি বাকিতে প্রোডাক্ট বিক্রি করতেছি, এটা তো স্বাভাবিক, নগদ বাকি দুটো মিলেই বিজনেস। তো সেক্ষেত্রে বাকিতে বিক্রি করতে হয়। এখন বাকিতে বিক্রি করতে করতে কিছু টাকা অনাদায়ী পাওনা হয়ে যায়, যেটা অনাদায়ী পাওনা বলি আমরা। সেক্ষেত্রে কেমন, যে নির্দিষ্ট একটা হিসাব ভরসকে স্ট্যান্ডার্ড ধরে, যে না আমি 2025 সাল শেষ ডিসেম্বরের 22 তারিখ, ডিসেম্বরের 31 তারিখে দেখবো যে এই জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ, এই 25 সাল, টোটাল 25 সালে আমার কার কার সাথে বিজনেস হয়েছে, কয় টাকা আমার এখনো ডিউ আছে, ওভার ডিউ আছে, সেটা একটা স্ট্যাটাস। কিন্তু আমি এটাও চেক করব যে আমার 2024 সালের ফেব্রুয়ারি মাসে একটা ট্রানজেকশন হয়েছিল, এইটা টাকাটা তো আমি এখনো বুঝে পাইলাম না, এইটা এইটা ব্যাড ডেপ্ট। ঠিক আছে, এখন এটাকে কি করতে হয়, নির্দিষ্ট হিসাব বছরান্তে যারা সচেতন তারা প্রত্যেক বছরেরটা এটা করেন। আবার অনেকে আছে যে 2 4 5 বছর আগের টাকা অনেকের কাছ থেকে পান। ঠিক আছে, অনেক কাস্টমারের কাছ থেকে পাওয়া যায়, স্বাভাবিক। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রত্যেক বছরের হিসাব প্রত্যেক বছর ক্লোজ করতে হয়। তা ব্যাড ডেপ্টে কিছু না কিছু মানে মানে থাকেই প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের। এখন এগুলো নির্দিষ্ট সময় আনতে আবার রাইট অফও করতে হয়। রাইট অফ মানে ওটা আমি আর কোনোদিন পাবো না, ওইটা আমি আর কোনোদিন পাবো না, ওটার পরে মায়া ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে রাইট অফ। ঠিক আছে, মানে সংক্ষেপ কথায়, তা আমরা প্র্যাকটিক্যালি করলে আরো বুঝতে পারবো। এখন রাইট অফ করার একটা নিয়ম আছে। রাইট অফ করার জন্য আমাদের কি লাগবে, প্রথমে একটা ব্যাক ডেটে একটা ইনভয়েস লাগবে। তার মানে এই হিসাব বর্ষে মানে ব্যাড ডেট, এখন অনেক প্রতিষ্ঠানে ভ্যারি করে এটা। ঠিক আছে, ধরা হয়তো একটা স্ট্যান্ডার্ড একটা হিসাব বর্ষ, যে বিগত 1 বছরে আমার সাথে ট্রানজেকশন হয়েছে, তার 1 বছরের ভিতরে আমি টাকাটা পাইনি, তারপরে এটা আমি এটা করতে পারি। কিন্তু অনেকে 6 মাসও ধরে, যে আমার 6 মাসের থেকেও বেশি বকেয়া পড়ে আছে, এমন কোন কাস্টমার আছে। কেউ কেউ মানে এরকম ধরে। তা আমরা 1 বছর স্ট্যান্ডার্ড ধরি, যে না আমি 2025 সালে তার কাছে আমার বাকি নাই, কিন্তু 2024 সালের বাকি ছিল, আরো 1 বছর আগের বাকি ছিল। তা আমরা একটা ওই ব্যাক ডেটে একটা ইনভয়েস করব এবং সেটাকেই রাইট অফ করব। ঠিক আছে, তো আমরা এখানে ধরেন একটা ইনভয়েসে যাচ্ছি, নতুন করে একটা ইনভয়েসে যাচ্ছি, ওল্ড ডেটে একটা ইনভয়েস করব, এখন করব, এবং সেটাকে রাইট অফ করব। ঠিক আছে, এখানে ধরেন আমি এখানে ধরেন এই যে লিন্ডা হিক্স, এনার সাথে যাচ্ছি, এটা ইনভয়েস করব। এখানে আমার ডেট থাকবে ইনভয়েসে একটু ওল্ড ডেট, মানে 22 তো আছে, ধরেন আমি আমি 23 দিলাম, 23শে জানুয়ারি 1 দিলাম, 2023 জানুয়ারি 1, জানুয়ারির জানুয়ারির 2 তারিখে দিলাম। ওকে, জানুয়ারি 2 তারিখ দিলাম, ডিউ ডেট ছিল 2023 সালের আহ, কত এখানে, আচ্ছা 19 হলো ও এর ক্লিক করি নাই, সরি ছেড়ে দিই নাই। তার মানে ফেব্রুয়ারির 1 তারিখে মানে ফেব্রুয়ারি 1 তারিখে টাকা দেওয়ার কথা ছিল, অর্থাৎ দুই, প্রথমে 2 মানে ফেব্রুয়ারি, আর এই 0 1 বলতে 1 তারিখ, মানে মান্থ ডেট ইয়ার আমার সেইভাবে। তাহলে ডিউ ডেট এই ছিল। এখন ডিউ ডেট তো দেয়ই নেই, সেখানে আজকে 25 সাল, তাহলে আমি এত এই 2 বছর করি নাই রাইট অফ, আজকে রাইট অফ করবো, তার মানে ওই টাকা আমি আর পাবো না, সেটা আমি অ্যাড করবো। তাহলে এখানে যেখানে ধরেন একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। ঠিক আছে, ধরেন একটা অ্যানেস্থেসিয়া মেশিন নিয়েছিল, একটা না আমি ধরলাম 3টা নিয়েছিল, 3টা অ্যানেস্থেসিয়া মেশিন নিয়েছিল, যার ট্যাক্স ছিল 10%। ঠিক আছে, 10% ট্যাক্স ছিল, কোয়ান্টিটি 3টা ছিল, ডেট ছিল 2023-এর জানুয়ারি 2 তারিখ। ওকে, এখানে ডিসকাউন্ট টাউন্ট কিছু ছিল না, ধরেন এটাই ছিল মূল টাকা। ওকে, তাহলে আমি এখানে 7 ক্লোজ দিয়ে দিলাম। এখন এই যে যে যাই কাস্টমার, আচ্ছা কাস্টমার কি ছিল জানো, আমি কেবল দিলাম নামটা কি, এটা তো কপি করে রাখিনি। আচ্ছা, কারোর মনে আছে কিনা নামটা কি বলছি, কেবল হঠাৎ করে ভুলে গেলাম কাজ করতে করতে। সেই কাস্টমারকে আমরা ধরে তাহলে আমরা একটা, আচ্ছা হ্যাঁ আছে, হিক্স, লিন্ডা হিক্স। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে রাইট অফ করব। এখন রাইট অফ করার আগে আমার কিছু কিছু কাজ করতে হবে, আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাইতে হবে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যে আমার একটা সার্ভিস অ্যাড করতে হবে, সার্ভিস অ্যাড করতে হবে, সার্ভিস নামে মানে সার্ভিস হেডে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে দেখাচ্ছি। নিউতে যাব,
নিউতে গেলে মানে রাইট অফ কে যে আমি কোনো একটা হেডে দেখাবো চার্ট অফ অ্যাকাউন্টে, সেটা আমার অ্যাড করে নিতে হবে। তাই নিউতে এসে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে আসছি, তাহলে নিউতে এসে কোথায় যাব, কি অ্যাড করতে চাই, এই 5 রকম আছে এখানে। যে ব্যাস ইম্পোর্ট মানে বাল্ক আকার ইম্পোর্ট করা, আর বান্ডেল, নন স্টক আইটেম, স্টক আইটেম, সার্ভিস। আমি সার্ভিস অ্যাড করব, সার্ভিসে ক্লিক করব, মানে আমি অ্যাড করব সার্ভিসের, এইটাই হচ্ছে নিয়ম, এই ছাড়া আর কোনো কিছু না। মানে সার্ভিসের মাধ্যমে এটা অ্যাড করতে হবে। নাম কি দিব, রাইট অফ, সরি ব্যাড ডেট, ব্যাড ডেট, এই এটা দিচ্ছি নাম। ঠিক আছে, এটা নাম দিলাম। তার আগে আমি নাম দেওয়ার আগে একটু সার্চ করে দেখে নেই যে এই চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা, থাকা কথা। চার্ট অফ অ্যাকাউন্টে করছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আছে কিনা, নাই। চার্ট অফ অ্যাকাউন্টে তো আছে, কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে এটা আছে কিনা, নাই। এবার নিউতে যাব, এটাকে সার্চ করে যাবেন। ঠিক আছে, যেই অ্যাড করবেন এটা সার্চ করে যাবেন। এবার নিউতে যেয়ে আমরা এটা অ্যাড করব। কি হলো, আচ্ছা, সার্ভিসে যাব, এটার নাম দিব ব্যাড ডেট, ব্যাড ডিই বিটি, ব্যাড ডেট দিলাম। এটা সার্ভিস, আইটেম, এসকিউ কোড, ক্যাটাগরি, ক্যাটাগরি আমার এখানে সার্ভিস। ওকে, এখন এখানে ডেসক্রিপশনে কি দিচ্ছি, সব জায়গায় আমি ব্যাড ডেট দিয়ে দিচ্ছি, ব্যাড ডেট। এখানে প্রাইস ট্রাইস কিছু না। এইখানে দেখেন এই যে ইনকাম অ্যাকাউন্টে কি দিব, ইনকাম অ্যাকাউন্টে দিব এই যে ব্যাড ডেটটা, এই চার্ট অফ অ্যাকাউন্টকে এখানে মেনশন করে দেব। অর্থাৎ এটার ইম্প্যাক্টটা কোন চার্ট অফ অ্যাকাউন্টে আমি দেখতে চাই, এইখানে এই যে ব্যাড ডেট আছে। ঠিক আছে, এই যে ব্যাড ডেট ইনকাম অ্যাকাউন্ট, ঠিক আছে, ইনকাম অ্যাকাউন্ট বলতে চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে আমি এটার সাথে অ্যাড করে দিব। ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম, ব্যাড ডেট। এটা অবশ্যই করতে হবে, এখানে কিন্তু সার্ভিস লেখা ছিল। এখানে ব্যাড ডেটকে এইখানে যে আপনি সার্চ করবেন, করে এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে আর কোনো কিছু নাই, সেভ অ্যান্ড ক্লোজ। এখন আসেন, এই যে আমরা যাব এখন প্লাস নিউ আইকনে, যে তাহলে আমাদের কি করতে হবে এখন, রাইট অফ করব। রাইট অফ করতে গেলে কিভাবে করতে হবে, ক্রেডিট নোটের মাধ্যমে করতে হবে, ক্রেডিট নোটের মাধ্যমে করতে হবে। এক এক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের এখানে যে সার্ভিস ফিল্ডে ব্যাড ডেট নামে একটা সার্ভিস অ্যাড করব, যেটা চার্ট অফ অ্যাকাউন্টে মেনশন করে দিব ব্যাড ডেট। ওকে, সেই চার্ট অফ অ্যাকাউন্টটাকে এর সাথে গেঁথে দেব। আর এখন আসবো প্লাস এই কুইক ক্রিয়েট বাটনে এসে ক্রেডিট নোটের মাধ্যমে, মানে নিয়মটাই এই কুইক বুকসে ক্রেডিট নোটের মাধ্যমে ব্যাড ডেটটা দেখাতে হয়। তাহলে এখানে সরি রাইট অফ করতে হয়। তো ক্রেডিট নোটে ক্লিক করলাম, করে এখন ওই যে যে লিন্ডা হিক্স, স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে ক্লিক করলাম, এখন কাস্টমারে যাব। যদি কাস্টমার ঠিক থাকে, আপনারা কেউ একজন মেসেজ করে বলছিলেন যে হিক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে দিব সেই লিন্ডা হিক্সকে। এই যে লিন্ডা হিক্স দিলাম, দিলে এখন ওনার সাথে এইখানে প্রোডাক্ট এন্ড সার্ভিস কি দিব বলেন তো, ব্যাড ডেট, ব্যাড ডেট। এই যে এইটা, এইটা দিলে টাকা কত হবে, ওই ইনভয়েসটা তো আমরা এখানে, এইটা তো একটা কাজ করছি, এখন তো আমার সেলস সেন্টারে দেখা যায় না, তাইলে আমি ওইটার টাকা খুঁজে পাবো কই, ওটা তো মুখস্থও রাখিনি। আচ্ছা, আমরা লাস্ট ইনভয়েস যেটা করছি সেটা এখান থেকে খুঁজে পাবো, সমস্যা নেই। সেটা জাস্ট টাকাটা এই যে লিন্ডা হিক্স, এই যে 412.50, ঠিক আছে, 412.50। এখানে দেখেন কি করবেন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ব্যাড ডেট, ডেসক্রিপশন ব্যাড ডেট, আইটেম ওয়ান, এটা সব ঠিক থাকবে, শুধু অ্যামাউন্টটা 412 পয়েন্ট কত, আবার একটু দেখি, 412.50। এটা কিন্তু নিয়ম, মানে এটাই নিয়ম, এখানে আর কোনো কিছু নাই। মানে যদি বলেন যে এটা ইচ্ছা মতো নাই, ইচ্ছা মতো না, প্রসিডিউরই এই। দেখেন এখানে সার্ভিস ব্যাড ডেট, ডেসক্রিপশন ব্যাড ডেট, রেট কত আমাদের ওই যে টাকাটা, আর এখানে মনে হয় কমা, না কমা না, ফুল স্টপই আছে, দেখতে তো কমার মতো দেখা। আচ্ছা, রেট এই আর অ্যামাউন্ট এই। ওকে, এখন ভ্যাটের ব্যাপারটা, ভ্যাট এর সাথে কত ছিল, 10%, কিন্তু আমি তার জন্য আমি এই ইনভয়েসটাকে ওপেন করি। ওপেন করলে উইদাউট ভ্যাটে এই ফি নাকি উইথ ভ্যাটে এই ফি, ও তাইলে আমাদের এখানে দেওয়া একটু চেঞ্জ করতে হবে। এই দেখেন, এই যে ভ্যাটটা আলাদা দিয়ে দিতে হবে। এই 367, সরি 375, এইটা হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে। আমি এটা কপি করে নিয়ে আসি, পরে চিহ্নটা বাদ দিয়ে দেবো। মানে আমার উইদাউট ভ্যাটের এই ফিটা আমার এখানে মেনশন করতে হবে, আর 10% ট্যাক্স এখানে অ্যাড করে দিতে পারবো, সমস্যা নেই। এই যে 375.00, এখানেও 375.00, এবং এখানে 10% ট্যাক্স অ্যাড করে দেবো। তার মানে আলটিমেটলি জিনিসটা সেমই হয়ে যাবে। ঠিক আছে, 10% ট্যাক্স ধরলে এই যে 412.50। ওকে, এইটা হচ্ছে রাইট অফ করার নিয়ম। এই ক্রেডিট নোট ডেট এই, ঠিক আছে,
এখন এই ক্রেডিট নোট ডেট দেখেন এটা কিন্তু মেনশন অটো হয়ে গেছে। কেমনে? আজকে এটা তো কেনা ডেট, যেদিন ওর টাকা দেওয়ার কথা ছিল সেই ডেটে, তা আমি কি সেই ডেটে করতেছি? সেই ডেটে কি আমি ব্যাড ডেট করবো নাকি? না, এইটা আমি করব ধরেন আজকের ডেটে, আমি 2025-এর আজকের ডেট যে ডিসেম্বরের 22 তারিখে এসে আমি এটা ব্যাড ডেট করছি, যে এই 2 বছরের টাকা পাই নাই, আমি মায়া ছেড়ে দিলাম, আমি এটাকে রাইট অফ করে দিচ্ছি। ওকে, তো এর সার্ভিসটা হবে ব্যাড ডেট, ঠিক আছে? এবং এই ব্যাড ডেটের ইম্প্যাক্টটা কোথায় যাবে? এটার ইম্প্যাক্টটা যাবে প্রফিট অ্যান্ড লসে, যে আপনার এইখানে এই ব্যাড ডেট হেডে, মানে এই রাইট অফ যেটা করলাম সেটা ব্যাড ডেটে এই টাকাটা জমা হবে, ঠিক আছে? রাইট অফ করতে হয় এইভাবে। তা এইটা আমরা এখানে রেটটা কিভাবে দিয়েছি? উইদাউট ইন্টারেস্টে, মানে সরি উইদাউট মানে ট্যাক্স, সেই যে অ্যামাউন্টটা ছিল, ধরেন এখানে কোয়ান্টিটি 3টা ছিল, প্রোডাক্টের নাম এই ছিল, ডেসক্রিপশন এই ছিল, কোয়ান্টিটি 3টা ছিল, ওভারঅল টাকা এই হয়েছিল। এখন আমরা এই প্রোডাক্টের নামও নি নাই, এই এসকেউ কোডও নি নাই, এই ডেসক্রিপশনও নি নাই, এই কোয়ান্টিটি 3টাও নি নাই, আমরা জাস্ট নিয়েছি ব্যাড ডেপ্ট নামে একটা সার্ভিস হেড ক্রিয়েট করছি, যেটা চার্ট অফ অ্যাকাউন্ট কানেক্ট করে দিয়েছি ব্যাড ডেপ্টের সাথে, যাতে করে আমরা এখন এই সার্ভিস ফিল্ডে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ফিল্ডে এসে এই যে ব্যাড ডেপ্টটাকে এখান থেকে সার্ভিস হিসেবে নিয়ে এখানে ডেসক্রিপশন এটা যা যা অ্যাড করছি, এখানে কোয়ান্টিটি শুধু অন দিচ্ছি, এবং এই 3টা প্রোডাক্ট আমি বিক্রি করছিলাম সেখানে কোয়ান্টিটি দিচ্ছি অন, যে অ্যাজ এ সার্ভিস হিসেবে দেখায়। এবং ওই 3টা প্রোডাক্টের টোটাল ভ্যালু কত ছিল সেটা আমি অ্যামাউন্টে দিয়ে দিলাম, এবং ওই 3টা প্রোডাক্টের সাথে ট্যাক্স ছিল 10%, মানে ট্যাক্স বাদে 375, এটা আমি দিলাম 375, আর ট্যাক্স 10% দিলে আমার যেমন যেমন দেওয়া ছিল ওইটা, এটা ট্যাক্স 10% দেওয়া ছিল, ওভারঅল হয়েছিল 412.50, আর আমি 375 এখানে দিয়ে 10% ট্যাক্স দিলাম, ওভারঅল 412.50 হয়ে গেছে। আর আমার ডেটটা আজকের ডেট হবে, বা রিসেন্ট ডেট, মানে আমি কতদিন অপেক্ষা করার পরে আজকে করতেছি রাইট অফ, সেই ডেটটা হবে। ওই এক্সাক্ট ডেটে যে না আমার যেদিন ছিল আপনার কি বলে, যেদিন ওভার ডিউ ডেটের প্রথম দিন ছিল, বা ডিউ ডেট যেদিন শেষ ছিল, সেদিন তো আমি রাইট অফ করবো না, তাহলে তো রাইট অফ করা হলো না। ওভার ডিউতে হইতেই পারে, কিন্তু তাতে যে ওভার ডিউ হইলেই রাইট অফ করতে হবে এরকম তো না। নির্দিষ্ট সময় পরে, যে আমি 1 বছর, অনেকে 6 মাস করে, অনেকে 1 বছর, অনেকে 1 বছরের অধিক 2 বছরেও করে, আবার অনেকে 5 বছরেও করে না। এটা যার যার প্রতিষ্ঠানের বুঝ, কিন্তু একটা হিসাব তো লাগে, প্রতিষ্ঠানের একটা পাকাপোক্ত হিসাব তো চাই, যে আমার অনাদায়ী পাওনাতে কত আছে, আর কোনটা আমি কোনোদিন পাচ্ছি না, পাওয়ার সম্ভাবনা নাই। এইগুলোর কিছু কিছু বিষয় দেখানোর বিষয় আছে। যাই হোক, এই ছিল আজকের ক্লাস। বেস্ট অফ লাক। আমাদের যেটা দেখানো হয়নি বা যেটা আমার শো করে নাই, সেটা পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখব।